এক ক্লাসেই ৩৫ মার্ক এই সিরিজের প্রথম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই সিরিজটা ডেডিকেট করা হচ্ছে এইচএসসি ২৫ ব্যাচে যারা তোমরা পরীক্ষা দিবা তোমাদেরকে। এই সিরিজটাতে মূলত আমরা যেটা করব, এই প্লেলিস্টে বা সিরিজে আমরা প্রত্যেকটা প্যাসেজের তোমাদের আমি সাজেশন দিয়েছি যে ২৫ ব্যাচের জন্য যেই ১৭টা প্যাসেজ পড়লে মোটামুটি আমরা আশা করছি যে পরীক্ষায় আমরা সবাই কমন পাবো। সো সেই প্যাসেজগুলো তোমরা আমাদের বলেছিলে যে ভাইয়া আপনি এই প্যাসেজগুলোর উপরে যে আমাদের প্রশ্ন আসে সেগুলো যদি সলভ করে দিতেন তাহলে ভালো হইতো। সো সেটাই সেই কমিটমেন্ট রাখার জন্য আমি তোমাদেরকে এই ক্লাসগুলো দিচ্ছি। এই ক্লাসে আমরা যেটা করব, আমরা এক ক্লাসে এই যে প্যাসেজটা আমরা পড়াবো আজকে, এই প্যাসেজটার পুরো অ্যানালাইসিসটা দেখব। এই প্যাসেজের প্রত্যেকটা ভোকাবুলারি শিখবো, আমরা এটা ট্রান্সলেশন শিখবো যেন আমরা চাইলে লিখতে পারি যে কোনো জিনিস। তারপরে আমরা সেটার বিগত বছরে আসা বোর্ডে এমসিকিউ সলভ করব, কোয়েশ্চেনগুলোকে দেখব, আমরা ফ্লো চার্ট সলভ করব এবং অবশেষে আমরা সামারিটাও তোমাদেরকে ক্লাসে পড়িয়ে বুঝিয়ে দিব যে একটা সামারি লেখা কিরকম হতে পারে এবং এই সামারিটা কিভাবে লিখলে, শব্দচয়ন কিভাবে করলে, তোমরা কিভাবে রাইটিং স্টাইলটা মেনটেন করলে ভালো মার্ক পাবা। সো দিস ক্লাস ইজ কোয়াইট ডেডিকেটেড ফর দ্য স্টুডেন্টস অফ এইচএসসি 25 ব্যাচ। আশা করছি তোমরা এই ক্লাস থেকে বেশ উপকৃত হতে পারবা। আর যদি তোমার কাছে মনে হয় যে ক্লাসটি ইম্পর্টেন্ট, ক্লাসটি তোমাকে আসলেই বেনিফিটেড করছে, তাহলে ক্লাসটি তোমার বন্ধুদের সাথে জানানোর জন্য অনুরোধ থাকবে। ওকে, চলো শুরু করছি আজকে আমাদের পর্ব। আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব নেলসন ম্যান্ডেলা নিয়ে। ওকে, তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের মূল পর্বে আলোচনা। চলো আমরা আগে প্যাসেজটা একটু বিশ্লেষণ করি যে প্যাসেজটা কোথায় এসেছে। নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থেড ফাইটার টু প্রেসিডেন্ট। এই প্যাসেজটা হচ্ছে আমাদের ইউনিট 1 এর লেসন 2 তে আছে। এটা ইতোমধ্যেই 2023 সালে দিনাজপুর বোর্ডে বোর্ড পরীক্ষা এইচএসসি তে প্রশ্নটা আসছে। তাহলে যেহেতু এটা ইতোমধ্যেই একবার বোর্ড পরীক্ষায় আসছে, তাই আমরা ভাবতেই পারি যে এই প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট। আমাদের পরবর্তী বছরে অর্থাৎ 25-এও কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। হয়তো দিনাজপুর বোর্ড না, অন্যান্য যে বোর্ডে আছে সেখানে প্রশ্ন আসতে পারে। একটা জিনিস মাথায় রাখবা, আমরা প্যাসেজটাকে এমন ভাবেই পড়বো, প্রত্যেকটা লাইন বিশ্লেষণ করব যেন এটা তোমাদের এমসিকিউ এসসিকিউ তে আসলেও করতে পারো, এটা যদি ফ্লো চার্টে আসে তাও করতে পারবা, ইভেন এটা থেকে যদি সামারিও আসে আমাদের, অর্থাৎ আমাদের সিন প্যাসেজ 3 যদি আসে সেইটাও যেন তোমরা করতে পারো। ওকে, চলো শুরু করছি। আমরা প্রথমে শুরু করব আমাদের এই যে প্যাসেজটার একদম নামটার বিশ্লেষণ থেকে। ওকে, নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থেড ফাইটার টু প্রেসিডেন্ট। ওকে, এখানে একটা শব্দ আমরা একটু শিখবো, সেটা হচ্ছে অ্যাপার্থেড। ওকে, অ্যাপার্থেড শব্দটা বাংলা কি অর্থ হচ্ছে বৈষম্য। ওকে, এখন বৈষম্য ব্যাপারটা কিরকম চিন্তা করো তো। বৈষম্য বলতে আমরা বুঝি হচ্ছে যে পার্থক্য বা ডিসক্রিমিনেশন। তুমি যদি এটা সিনোনিম করতে চাও তাহলে পাবা কি ডিসক্রিমিনেশন। ওকে, ডিসক্রিমিনেশন। আচ্ছা, ডিসক্রিমিনেশন বা ডিফারেন্স অর্থ হচ্ছে বিভেদ, অর্থাৎ দুইটা জাতি আছে, দুইটা দল আছে, তাদের মধ্যে আমরা একটা দলকে বেশি দিচ্ছি আর এক দলকে কম দিচ্ছি। হ্যাঁ, যেখানে সমান সুযোগ সুবিধা দেওয়ার কথা সেটা না দিয়ে একদলকে বেশি দেওয়া, একদলকে কম দেওয়া, একদলকে ভালো মনে করা, একদলকে খারাপ মনে করা, একদলকে অনেক বেশি বেনিফিট দেওয়া, অনেক দলকে অনেক বেশি ক্ষতি স্বীকার করা। এই যে ব্যাপারটা, এইরকম একটা সিচুয়েশনকে বলা হয়েছে ডিসক্রিমিনেশন বা অ্যাপার্থেড। তাই বলেছে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থেড ফাইটার টু প্রেসিডেন্ট। তিনি কিভাবে একজন এরকম বৈষম্যের যোদ্ধা থেকে কিভাবে একজন রাষ্ট্রপতি হলেন, এই গল্পটা আজকে আমরা এই প্যাসেজের মধ্যে শিখব। ইনি হচ্ছেন আমাদের নেলসন ম্যান্ডেলা। আমরা প্রত্যেকটাতে চিত্র সংযোজন করেছি যাতে আমরা জানি যে আমরা সাইকোলজিক্যালি আমরা যদি শুধু টেক্সট পড়ি এইটা যেইটুকু সময় মনে থাকে, আমরা যদি ছবি দিয়ে জিনিসটাকে বিশ্লেষণ করে পড়ি, ছবি যদি সেটাতে সংযোজন থাকে তাহলে আমাদের মাথার মধ্যে ওইটা আরো বেশি সময় যাবত থাকে। ছবি সংযোজন করব। ইনি হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। আমরা দেখতেই পাচ্ছি দক্ষিণ আফ্রিকার পতাকা তার পেছনের ব্যাকগ্রাউন্ডে এবং সামনে আছে। সো দক্ষিণ আফ্রিকা নামটা আসলেই আমরা যে দুইজন মানুষের নাম আমাদের সবার আগে আসে, তার মধ্যে একজন হচ্ছেন নেলসন ম্যান্ডেলা, আরেকজন আমাদের ইয়াং জেনারেশনের সবার কাছে পরিচিত নাম, ক্রিকেটে যারা আমরা পছন্দ করি, দ্যাট ইজ এবি ডিভিলিয়ার্স। ওকে, চলো আমরা একটু প্যাসেজটাকে অ্যানালাইসিস করব সবার আগে। ওকে, জোহান্নেসবার্গ রয়টার্স। সবার আগে আমরা একটু মাথায় রাখবো আমাদের এই ক্লাসগুলো কিন্তু অ্যাডমিশন টেস্ট যারা দিবা, 24-এ অ্যাডমিশন টেস্ট তো হয়ে গেছে, 25-এ যারা দিবা
তোমাদের পর্যন্ত এই প্যাসেজগুলো ক্লাস করলে তোমাদেরও গ্রামাটিক্যাল সকল টার্মস ভোকাবুলারি ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ যারা তোমরা অ্যাডমিশন টেস্ট দিবা পরবর্তীতে, তোমাদের যে সেন্টেন্স মেকিং আসে রাইটিং পার্টের মধ্যে বা প্যারাগ্রাফ রাইটিং আসে, ওইখানেও তোমাদের বেশ হেল্প করবে এই ক্লাসগুলো। সো আমাদের ভবিষ্যৎ প্ল্যান করে আমরা ক্লাসগুলো বাড়াচ্ছি, একাডেমিক থেকে শুরু করে তোমার অ্যাডমিশনের জন্য তোমরা বেনিফিটেড হতে পারো। ওকে, এখানে একটা ওয়ার্ড আমাদের অ্যাডমিশনে প্রায় আমাদের স্পেলিং এ আসেছে রয়টার্স। ওকে, আমরা রয়টার্স এর বানানটা অনেকে এই জায়গায় ভুল করে থাকি, সেটা হচ্ছে আমরা রয়টার্স এর বানানটা যেন ভুল না করি। সো REUTERS, এটা কিন্তু রয়টার না, রয়টার অপশনে থাকতে পারে, রয়টার না রয়টার্স। ওকে, REUTERS, রয়টার্স একটা সংবাদ মাধ্যমের যে জোহান্নেসবার্গ তাদের যেই লোকাল ব্রাঞ্চ বা লোকাল যেই তাদের সাবকন্টিনেন্টাল একটা ব্রাঞ্চ থাকে, ওইখান থেকে এই নিউজটা করা হয়েছে। তার মানে আমি বুঝতেই পারছি একটা বিদেশি নিউজ চ্যানেলের একটা নিউজ। আমরা একটু পড়ি। নেলসন ম্যান্ডেলা guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. ওকে, আমরা একটু ছোট্ট করে পড়ি, বড় লাইন বেশ পড়তে বেশ ঝামেলা মনে হয়, আমরা ছোট করে পড়ি। নেলসন ম্যান্ডেলা গাইডেড, আমরা একটু টেন্সটা খেয়াল করব, V2 তে আছে, মানে পাস্ট টেন্সে আছে। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে পরিচালিত করেছিল। পরিচালিত করা, তাহলে গাইড মানে কি পাচ্ছি? পরিচালিত করা, পরিচালিত করা। ওকে, তাহলে ভার্বটা মনে রাখো, পরিচালিত করা। এটা সিনোনিম যদি আসে তাহলে হচ্ছে লিড। ওকে, লিড মানে কি? কাউকে পরিচালনা করা। তাহলে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, তাহলে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকা দেশটাকে পরিচালিত করে নিয়েছিল বা পথ প্রদর্শন করেছিল ফ্রম দ্য শেকেলস। শেকেলস শব্দ অর্থ কি? শিকল, শিকল বা বাধা। অফ অ্যাপার্থেড মানে কি? বৈষম্য আমরা জানি, তাহলে বর্ণবাদের বৈষম্য, বর্ণবাদের শিকল থেকে। তার মানে এমন একটা সিচুয়েশনকে বোঝাচ্ছে যেই সময়টাতে দক্ষিণ আফ্রিকা বর্ণবাদ অর্থাৎ সাদারা কালোদেরকে তীব্রভাবে ঘৃণা করত, নিন্দা করত, তাদেরকে অপছন্দ করত। তাহলে এই জায়গাটাকে বলা হচ্ছে আ শেকল অফ অ্যাপার্থেড, বর্ণবাদের শিকল। তাহলে দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের শিকল থেকে, তাহলে ফ্রম এখানে কি কাজ করছে দেখো, আমরা জানি প্রিপোজিশনের মধ্যে দুইটা খুব ভালো সম্পর্ক আছে, ফ্রম আর টু এর। কোন একটা সিচুয়েশন, কোন একটা কোন জার্নি যেখান থেকে শুরু হয় সেটার জন্য আমরা প্রিপোজিশন ইউজ করছি ফ্রম, আর যেই জায়গায় গিয়ে শেষ হইছে ওটার জন্য হচ্ছে টু। ওকে, তাহলে যেখানে শুরু হইতেছে ওইটা হচ্ছে ফ্রম, আর যেই জায়গায় গিয়ে শেষ হইতেছে ওইটা হচ্ছে টু বসবে। দেখো এখানে দেখো, ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্থেড, আর টু কি? টু হচ্ছে কোথায় গিয়ে সে পৌঁছাইলো, এই আন্দোলনটা সে কোথায় নিল? টু আ মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি, বহু জাতীয় গণতন্ত্র। তাহলে এইটার এইটুকুর আমরা মিনিং কি পাচ্ছি দেখো তো, মাল্টি রেসিয়াল। হ্যাঁ, মাল্টি রেসিয়াল মানে বহু জাতীয়, বহু জাতীয় গণতন্ত্র, বহু জাতীয় গণতন্ত্র। আচ্ছা, বহু জাতীয় বলতে পারো বা বহুজাতিক গণতন্ত্র, বহুজাতিক। ওকে, বহুজাতিক গণতন্ত্র। এখন বহুজাতিক ব্যাপারটা কিরকম খেয়াল করো। বহুজাতিক মানে বোঝাই হচ্ছে যেই জায়গায় ছিল হচ্ছে বর্ণবাদ, অর্থাৎ কালোদের কোনো ধরনের অধিকার ছিল না, তাদের দাবি দাওয়াগুলো পূরণ হতো না, তারা সমান সমান সুযোগ সুবিধা পেত না, সেই জায়গা থেকে বহু জাতীয় গণতন্ত্রের পথে নিয়ে গেছে। মানে এমন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সেখানে সাদারা যে সুযোগ সুবিধা পাবে কালোরা সেম পাবে, এরকম একটা সুন্দর পরিস্থিতিতে তিনি নিয়ে গেছেন। এখন বলেছে যে ডেমোক্রেসি মানে কি? আমরা জানি গণতন্ত্র, তাই না? গণতন্ত্র, গণতন্ত্র এর সিনোনিম কি পাবো আমরা? রিপাবলিক। ওকে, রিপাবলিক, যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ওকে, অ্যাজ এন আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। এখন বলেছে যে অ্যাজ, এখানে একটা প্রশ্ন আসে যে ভাইয়া অ্যাজ শব্দটা আমরা এখানে কি হিসেবে বসাবো? এটা কি প্রিপোজিশন নাকি সেন্টেন্স কানেক্টর না কনজাংশন? দেখো, অ্যাজ শব্দটা দুইটা জিনিস মনে রাখবা। অ্যাজ যদি বাংলায় আমাদের হিসেবে বোঝায়, হিসেবে, তাহলে এই অ্যাজটা আসলে প্রিপোজিশনের কাজ করে। ঠিক আছে, কিসের? প্রিপোজিশন। অপরদিকে অ্যাজ যদি যদি অথবা যেহেতু বোঝায়, অ্যাজ দিয়ে যদি যদি অথবা যেহেতু, যদি বোঝায় না সাধারণত, যেহেতু বোঝায়, অ্যাজ যদি যেহেতু বোঝায় তাহলে সেইটা হবে হচ্ছে একটা কনজাংশন। কনজাংশন, আমরা অনেক সময় এটাকে সেন্টেন্স কানেক্টরও বলি। হ্যাঁ, তোমরা এইচএসসি তে সেন্টেন্স কানেক্টর বলতে পারবা। তাহলে অ্যাজ অ্যান আইকন অফ পিস, শান্তির প্রতীক। আইকন মানে কি? প্রতীক কোনো কিছুর। হ্যাঁ, অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, এই ওয়ার্ডটা জরুরি।
রিকনসিলিয়েশন মানে হচ্ছে পুনর্মিলন, পুনর্মিলন, ঠিক আছে। এখন পুনর্মিলন জিনিসটা কি? রিইউনিয়ন, তাই তো? এটা একটা সিনোনিম পাবা কি? রিইউনিয়ন, রিইউনিয়ন। আচ্ছা, প্রশ্ন আসতে পারে যে ভাইয়া রিইউনিয়ন মানে কি? দেখো, ইউনাইট অর্থ হচ্ছে একত্রিত হওয়া বা মিল হওয়া। তাহলে রিইউনিয়ন মানে কি হচ্ছে? যে জিনিসটা বিভেদ ঘটে গেছে, ভাগ হয়ে গেছে, সেটা আবার একত্রে আসাটাকে বলা হয়েছে রিইউনিয়ন। তাহলে তিনি কিসের প্রতীক ছিলেন? তিনি শান্তি ও পুনর্মিলনের প্রতীক হিসেবে হু কেম টু এমবডি, এখানে হুটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। এই হুটাকে আমরা ইংলিশ গ্রামারে বলবো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। যিনি এসেছিলেন অর্থাৎ যিনি জন্মিয়েছিলেন, যিনি এই দক্ষিণ আফ্রিকায় এসেছিলেন, টু এমবডি। এমবডি মানে হচ্ছে বাস্তবায়ন করা। এমবডি মানে কি? রূপায়িত করা বা বাস্তবায়ন করা, বাস্তবায়ন করা। ওকে, এটা তোমরা যদি সিনোনিম চাও তাহলে বলতে পারো যে টু রিপ্রেজেন্ট। হ্যাঁ, রিপ্রেজেন্ট। ওকে, হু কেম টু এমবডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে সারা বিশ্ব জুড়ে, এখানে অ্যারাউন্ড কিন্তু একটা প্রেপোজিশন, অ্যারাউন্ড হচ্ছে একটা প্রেপোজিশন, প্রেপোজিশন। আর জাস্টিস, অনেক জায়গায় প্রশ্ন আসে যে এই জাস্টিসকে আমরা কোন পার্ট অফ স্পিচ বলবো। হ্যাঁ, খেয়াল রাখবা, প্রেপোজিশন এবং এই যে জাস্টিস ওয়ার্ডটা অর্থ হচ্ছে কি ন্যায় বিচার, তাই তো? এই জাস্টিস ওয়ার্ডটা আমরা কয়েকভাবে হইতে পারে। জাস্টিস একটা কমন নাউন হইতে পারে, যদি হয় যে দ্য জাস্টিস, হি ইজ আ জাস্টিস। হ্যাঁ, সেটা কি? সে একজন বিচারক। তাহলে বিচারক হচ্ছে একটা কমন নাউন, কিন্তু এইখানে জাস্টিস দিয়ে কোনো বিচারিক বোঝাচ্ছে না, ন্যায় বিচার। যেই নাউনগুলোকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা কি পাচ্ছি? এখানে জাস্টিস হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তাহলে প্রশ্ন আসতে পারে তোমাদের এইচএসসি তে আসার সম্ভাবনা খুব কম, তবে এটা ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্টে পরীক্ষা আসতে পারে। তাহলে আমরা মোট পুরো জিনিসটা বুঝলাম। আমরা এবার একটু সেন্টেন্সটাকে বানানোর চেষ্টা করি, গোছানোর চেষ্টা করি। চলো। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে পরিচালিত করেছিলেন ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্থাইড, বর্ণবাদের শিকল থেকে, টু আ মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি, একটি বহুজাতীয় গণতন্ত্রের পথে। তাহলে দক্ষিণ আফ্রিকাকে নেলসন ম্যান্ডেলা একটি বর্ণবাদের শিকল থেকে বহুজাতীয় গণতন্ত্রের পথে নিয়ে গিয়েছেন, পরিচালিত করেছেন। As an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world, তিনি সারা বিশ্বে ন্যায় বিচারের সংগ্রামকে বাস্তবে রূপ দিতে শান্তি ও পুনর্মিলনের এক প্রতীক হিসেবে এসেছিলেন। তাহলে আমরা পুরোটা যে আরেকবার বলি, সারা বিশ্ব জুড়ে ন্যায় বিচারের সংগ্রামকে বাস্তবে রূপ দিতে শান্তি ও পুনর্মিলনের প্রতীক হিসেবে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের শিকল থেকে একটি বহুজাতীয় গণতন্ত্রের পথে নিয়ে গেছেন। বুঝা গেল? চলো আমরা তার পরের অংশটায় যাই। হ্যাঁ, এরপর কি হয়েছে বলো, যে imprisoned for nearly 3 decades। imprisoned এই ওয়ার্ডটা বেশ জরুরি। imprisoned এটা আমাদের আসলে V2 ফর্মে আছে, আমরা এটাকে পাস্ট পার্টিসিপল বলে থাকি। হ্যাঁ, V2 বা V3 তে আছে। হ্যাঁ, V3 তে imprisoned for nearly 3 decades। এখন এখানে decades শব্দটা আমাদের জরুরি জানা। decades মানে কি? decades মানে হচ্ছে দশক। দশক মানে হচ্ছে 10 বছর বা 10 ইয়ার্স, 10 ইয়ার্স। তাহলে 10 বছরের সমষ্টিকে আমরা কি বলছি? ডেকেডস বা আ ডিকেড। আর যদি হয় 100 বছরের সমষ্টি, আ সেঞ্চুরি। imprisoned for nearly 3 decades for his fight, for his fight, তার সংগ্রাম। এখানে ফাইটটাও কিন্তু একটা নাউন। হ্যাঁ, ফাইট কিন্তু একটা নাউন। against white minority rule। তাহলে এই যে মাইনরিটি মানে কি? মাইনরিটি হচ্ছে সংখ্যালঘু। সংখ্যালঘু মানে সংখ্যায় যারা কম। তাহলে হোয়াইট মাইনরিটি রুল, তাহলে দক্ষিণ আফ্রিকায় সাদা মানুষরা ছিল কম। হোয়াইট পিপল যারা, তারা সংখ্যায় কম ছিল, কিন্তু তারা ডোমিনেট করতো, তারাই শাসন করতো বেশি। মানে সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মেজরিটির উপর তারা শাসনটা করতো। এটা বলছে যে এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, তাহলে সংখ্যালঘু শ্বেতাঙ্গদের শাসনের বিরুদ্ধে তার সংগ্রামের জন্য প্রায় 3 দশক কারাবন্দী থেকেও ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ। ম্যান্ডেলা কখনোই তার প্রতিজ্ঞা হারান নাই। রিজলভ শব্দ অর্থ কি? প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা বলতে পারো বা দৃঢ় মনোবল বলতে পারো। মনোবল, ঠিক আছে? মনোবল। তাহলে
হি নেভার বা ম্যান্ডেলা নেভার লস্ট, এটা V2 তে আছে, পাস্ট ফর্মে আছে, এটা পাস্ট ইনডেফিনিট একটা সেন্টেন্স। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, ম্যান্ডেলা কখনোই তার মনোবলটা হারাননি টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার দেশের মানুষের মুক্তির জন্য লড়াই করার দৃঢ় প্রতিজ্ঞা তিনি হারান নাই। এখানে একটা ওয়ার্ড তোমাদের জানা দরকার হচ্ছে ইমানসিপেশন, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আর এটা অর্থ হচ্ছে মুক্তি, অর্থ হচ্ছে মুক্তি বা স্বাধীনতা বলতে পারো। এটা সিনোনিম কি পাবা? এটা সিনোনিম আসবে হচ্ছে মুক্তি বা স্বাধীনতা, লিবারেশন, লিবারেশন। ওকে, এবার আমরা এটুকুর বাংলা একটু করে ফেলি যে imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, এটুকু দেখো। এই তোমরা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজটা একটু দেখো, যে বা ফ্রেজ, এটা ক্লজ না, এটা একটা ফ্রেজ। বলেছে যে সংখ্যালঘু শ্বেতাঙ্গদের শাসনের বিরুদ্ধে তার সংগ্রামের জন্য প্রায় 30 বছর কারাবন্দী থেকেও, ইমপ্রিজন মানে কি কারাবন্দী থাকা, হ্যাঁ, ইমপ্রিজন অর্থ কি কারাবন্দী, কারাবন্দী। তাহলে সংখ্যালঘু শ্বেতাঙ্গদের বিরুদ্ধে তার শাসনের জন্য প্রায় 30 বছর কারাবন্দী থেকেও, সেটা 27 বছর কিছুদিন ছিল, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, তিনি তারপরেও তার মনোবল হারাননি টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, ওই যে কৃষ্ণাঙ্গ লোক রয়েছে, কালো লোকরা, তাদের স্বাধীনতা বা তাদের মুক্তির জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামের মনোবল তিনি হারান নাই। এখানে একটা পয়েন্ট একটু মাথায় রাখবা, ম্যান্ডেলা কিন্তু কোনো দেশ স্বাধীন করার কাজ করেননি। এখানে ইমানসিপেশন বলতে বোঝাচ্ছে যে কালো মানুষদের যে অধিকার নাই, কালো মানুষদের আজকে নির্যাতিত, নিগৃহীত, তাদেরকে মুক্ত করার যে প্রক্রিয়া, সেই শব্দে বা সেই অর্থে এখানে ইমানসিপেশন বা লিবারেশন। হি ওয়াজ ডিটারমিন্ড, হ্যাঁ, এখানে একটা প্রশ্ন, হি ওয়াজ ডিটারমিন্ড, ডিটারমিন্ড অর্থ হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ। ডিটারমিন্ড ওয়ার্ডটাতে আমরা অনেকেই কনফিউজড হই, সেটা হচ্ছে ভাইয়া এটা কি V3 তে আছে? শব্দ হচ্ছে না, হি ওয়াজ ডিটারমিন্ড এটা হচ্ছে অ্যাডজেক্টিভে আছে। তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, কারো একটা সিচুয়েশন বোঝাচ্ছে। হি ওয়াজ ব্রিলিয়েন্ট, হি ওয়াজ টল, হি ওয়াজ স্ট্রং, তাহলে এখানে সেম ভাবে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অর্থ কি? অর্থ হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ, দৃঢ় প্রতিজ্ঞ, ঠিক আছে। হি ওয়াজ ডিটারমিন্ড টু ব্রিং ডাউন, এখানে একটা আমরা ফ্রেজ পাচ্ছি বা গ্রুপ ভার্ব পাবো, এটা হচ্ছে ব্রিং ডাউন। ব্রিং ডাউন শব্দ অর্থ হচ্ছে আসলে ডিক্রিজ করা, হ্রাস করা, কমানো, থামানো। ওকে, এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব। অর্থ কি? অর্থ হচ্ছে থামানো, থামানো, বা তোমরা বলতে পারো স্টপ, সিনোনিম পেতে পারো স্টপ। ওকে, তাহলে বলেছে হি ওয়াজ ডিটারমিন্ড, তিনি অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন টু ব্রিং ডাউন অ্যাপার্থেড, বর্ণবাদকে বন্ধ করার ব্যাপারে তিনি বেশ দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। ওয়াইল, ওয়াইল, ওয়াইল শব্দটা এখানে হচ্ছে একটা কানেক্টরের মতো কাজ করছে বা কনজাংশনের মতো কাজ করবে, কনজাংশন। while avoiding a civil war, একটা গৃহযুদ্ধকে উপেক্ষা করে, বোঝাচ্ছে যে এমন একটা সিচুয়েশন যদি সাদা কালোদের মধ্যে খুব ভালোভাবে প্রবলেমটা সলভ করা না যেত, তাহলে সাদা কালোরা একই দেশের মধ্যে যুদ্ধ করে দেশ স্বাধীন করার চিন্তা করতো। সো এইটা যখন হয় যে একই রাষ্ট্রের মধ্যে দুইটা সংগঠন, দুইটা ধর্ম, দুইটা গোত্র যখন তারা লড়াই করে, তারা যখন ঝগড়া করে তারা স্বাধীন হতে চায় এক দেশের ভিতরে, এটাকে বলা হচ্ছে সিভিল ওয়ার বলা হয়। বলছে হি ওয়াজ ডিটারমিন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থেড while avoiding a civil war, এটা কনজাংশন হবে না, দুঃখিত, এটা প্রিপোজিশনে কাজ করবে এখানে, এটা কনজাংশন না, এটা প্রিপোজিশনে কাজ করবে। ওকে, তাহলে বলেছে যে তিনি একটি গৃহযুদ্ধকে উপেক্ষা করে বর্ণবাদকে থামানোর ব্যাপারে বা বন্ধ করার ব্যাপারে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। হিজ প্রেস্টিজ, ওকে, প্রেস্টিজ একটা নাউন, এখানে হিজ হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, হিকে আমরা বলেছি পজিটিভ। তোমাদের অপশনে অনেক সময় এটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলা হবে, বা তোমরা অবশ্যই পজিটিভ প্রোনাউনও বলতে পারো, বাট এটাকে আমরা বলবো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটি মাত্র শব্দ আসলে সেটা একটা নাউন, মাথায় রাখবা। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যে শব্দটা থাকে সেটা ডেফিনেটলি একটা নাউন হয়। হিজ প্রেস্টিজ এন্ড ক্যারিজমা, ওকে, ক্যারিজমা শব্দটা এটা একটা নাউন। তাহলে বলেছে তার প্রেস্টিজ, তার সম্মান, এন্ড ক্যারিজমা, ক্যারিজমা শব্দ অর্থ হচ্ছে সম্মোহনী গুণ, বাংলাটা একটু মনে রাখো, সম্মোহনী গুণ, সম্মোহনী
আচ্ছা, সম্মানী গুণটা জিনিসটা যে আমি একটু সহজে বলি যে এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি, অর্থাৎ যে জিনিসটা সকলের মাঝে থাকে না এমন কোনো কোয়ালিটিকে বলা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি অর ক্যারিজমা। তাহলে আমরা আসলে কারিশমা বলি, বাংলা শব্দটাকে কারিশমা বলি। হিজ প্রেস্টিজ এন্ড ক্যারিজমা দুইটা শব্দ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দুইটা শব্দ কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো দেখা যায় না। হিজ প্রেস্টিজ এন্ড ক্যারিজমা হেল্পড হিম। আচ্ছা, এখানে হেল্প হচ্ছে একটা পজিটিভ ভার্ব। হেল্প হচ্ছে এখানে কি একটা মূলত পজিটিভ ভার্ব। হেল্প তোমার পরীক্ষা আসতে পারে। তাহলে হেল্প হচ্ছে একটা পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব। ওকে, তাহলে তার আত্মসম্মান, তার মর্যাদা এবং তার সম্মোহনী গুণ তাকে সাহায্য করেছিল উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের সমর্থন পেতে। তিনি যে এত মর্যাদাপূর্ণ মানুষ, তিনি যে এত শ্রদ্ধেয় মানুষ, তার যে এত বড় লিডারশিপ কোয়ালিটি রয়েছে, এটাই তাকে সারা বিশ্বের সাহায্য, সমর্থন, সহায়তা অর্জন করতে সাহায্য করছিল। সারা বিশ্বের সমর্থন থাকা লাগে একটা দেশের মধ্যে এরকম বড় প্রবলেম সলভ করার ক্ষেত্রে। সো এই প্রবলেম সলভ করার ক্ষেত্রে তাকে হেল্প করেছে কে? তার নিজের প্রেস্টিজ এন্ড ক্যারিজমা। ম্যান্ডেলা কি বলছেন দেখো, আই হেট রেস ডিসক্রিমিনেশন। রেস মানে কিন্তু জাতি, রেস মানে কি বলতো? জাতি। তিনি বলছেন আমি জাতি বৈষম্য, অর্থাৎ হিন্দু মুসলিমদেরকে, মুসলিম হিন্দুদেরকে, সাদা কালোদেরকে, কালো সাদাদেরকে, এইভাবে এই যে রেস ডিসক্রিমিনেশন বা পার্থক্য বা বৈষম্য, আমরা বলি কি বৈষম্য বলি এটাকে, বৈষম্য। ডিসক্রিমিনেশন আমরা পেয়েছি যে অ্যাপাথেজ। আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি। এই প্রশ্নটা অনেকবার আমরা পরীক্ষায় বা বিভিন্ন বইয়ে দেখেছি। এই প্রশ্নে ইন্টেন্সলি কোন পার্ট অফ স্পিচ, দেখো ইন্টেন্সলি কোন পার্ট অফ স্পিচ, এইটা বোঝাটা আমাদের জন্য বেশ জরুরি। আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি, অত্যন্ত তীব্রভাবে। কি এখন একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এটা বোঝার সুযোগ হচ্ছে সে কাকে মডিফাই করতেছে। এখন দেখো এখানে ইন্টেন্সলি শব্দটা কাকে মডিফাই করতেছে? আমি অত্যন্ত তীব্রভাবে কি করি? ঘৃণা করি। তীব্রভাবে কি করি? ঘৃণা করি নাকি? তাহলে এই ইন্টেন্সলি ওয়ার্ডটা আদৌতে মডিফাই করতেছে আসলে কাকে? এই যে হেট কে। আমি হেট করি, এই যে হেট কে। তাহলে হেট কি বলতো? হেট হচ্ছে ভার্ব, আর ভার্বকে যে মডিফাই করে সে হচ্ছে একটা অ্যাডভার্ব। ভার্বকে যে মডিফাই করবে সে হবে কি? অ্যাডভার্ব। অর্থ কি? তীব্রভাবে, তীব্রভাবে। ওকে, তাহলে বলেছে যে আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি বর্ণ বৈষম্যকে অপছন্দ করি, ঘৃণা করি। মোস্ট ইন্টেন্স, দেখো এখন এই মোস্টও কিন্তু একটা অ্যাডভার্ব, মোস্টও কিন্তু একটা অ্যাডভার্ব। কারণ কি মোস্ট কাকে মডিফাই করেছে আবার? সে হচ্ছে ইন্টেন্সলি কে। তাহলে ইন্টেন্সলি অ্যাডভার্বকে মডিফাই করতে পারে কে? আরেকটা অ্যাডভার্ব। বলেছে আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি, আমি বর্ণ বৈষম্যকে তীব্রভাবে, অত্যন্ত তীব্রভাবে ঘৃণা করি। and in all its manifestations, manifestations শব্দটা আমি একটু জানবো। এখানে দেখো তোমাদের এই শব্দটা কনফিউশন হয়েছে যে ইটস, ইটস এর দুইটা রূপ আছে। একটা হচ্ছে ইটস অ্যাপোস্ট্রফি সহ, আর হচ্ছে অ্যাপোস্ট্রফি ছাড়া। দুইটাকে আমরা যদি নামগতভাবে চিন্তা করি, এই ইটস কিন্তু একটা প্রোনাউন, অর্থাৎ এটা সাবজেক্টিভ প্রোনাউন, যদি আমরা এটাকে ইমপার্সনাল প্রোনাউন বলি। এইটা কি দাঁড়ায়? ইট ইজ, ইট ইজ। কিন্তু ইট যখন পজিটিভ হবে, খেয়াল করো, ইট যখন পজিটিভ হবে, পজিটিভ অ্যাডজেক্টিভ হবে, তখন এটার মধ্যে কোনো অ্যাপোস্ট্রফি থাকবে না। তখন এটার বাংলা অর্থ দাঁড়াবে হচ্ছে ইহার, ইহার বা এটার, ইহার অথবা এটার। আর খেয়াল করো, যদি তোমার এরকম হয় যে ইট ইজ, আমি কি বলতে চাচ্ছি, এটা সাবজেক্টিভ, তাই না? এটা একটা ইমপার্সোনাল প্রোনাউন। কি? ইমপার্সোনাল প্রোনাউন। ইটকে আমরা কি বলি বলতো গ্রামার ভাষায়? ইমপার্সোনাল প্রোনাউন। অর্থ হচ্ছে ইহা, জাস্ট ইহা। ওকে, তাহলে এটা হচ্ছে এটার। তাহলে বলেছে আমি বর্ণ বৈষম্যকে অপছন্দ করি অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এটার সকল রকম বহিঃপ্রকাশকে। তাহলে বর্ণবাদ বা বর্ণ বৈষম্য থেকে যেই মারামারি, হানাহানি, যে কোনো ধরনের ক্ষতি, প্রত্যেকটা বহিঃপ্রকাশকে আমি ঘৃণা করি। তাহলে ম্যানিফেস্টেশন মানে কি? বহিঃপ্রকাশ, বহিঃপ্রকাশ। তাহলে আমি বর্ণবৈষম্য এবং বর্ণবৈষম্যের যে কোনো রকম বহিঃপ্রকাশকে আমি তীব্রভাবে ঘৃণা করি। ম্যানিফেস্টেশন কিন্তু একটা নাউন, মাথায় রাখবা। TION যে সাফিক্সটা আছে সেটা কি গঠন করে? একটা নাউন গঠন করে। TION, SION, MENT, DOM, HOODISM। ওকে, ওকে।
I have fought it all during my life. বলেছে I have fought, এইটা প্রায় আমাদের পরীক্ষায় আসতে দেখা যায় যে এই সেন্টেন্সটা কোন প্যাটার্নে বা কোন টেন্সে আছে। দেখো আমরা যখন দেখছি যে কোন সেন্টেন্সে হ্যাভ বা হ্যাজ আছে এবং মূল ভার্বের V3 ফর্মটা আছে, হ্যাঁ এটা কিসে আছে? V3 তে আছে। তাহলে হ্যাভ অথবা হ্যাজ এবং তার সাথে যদি V3 থাকে তাহলে টেন্সের ভাষায় এটা আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। অপরদিকে শুধু যদি এখানে হ্যাভ এর জায়গায় হ্যাড হয়ে যায় তাহলে হ্যাড যদি বসে হ্যাড প্লাস V3 তাহলে এইটুকু পরিবর্তন হচ্ছে যে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স। বুঝছো? একদম ক্লিয়ার কিন্তু জিনিসগুলা। এটা তুমি এভাবে যদি ভেঙে পড়ো, হ্যাঁ তোমার আর কোনোদিনই কখনোই তোমার এই প্যাসেজ নিয়ে কষ্ট পেতে হবে না। তুমি আসলে এইচএসসি সহ অ্যাডমিশন যে কোনো ভার্সিটি পরীক্ষা দাও, ঢাকা ভার্সিটি সহ যে কোনো জায়গায় তোমার জন্য টেক্সট বই পড়াটা একদম ইজি হবে। সো আমার উদ্দেশ্য যেটা সেটা যেন সফল হয়, তোমরা যদি অধ্যায়গুলো পড়ে সলভ করো এবং নিজের টেক্সট বইয়ের জন্য তোমরা সেগুলোকে দাগি দাগি পড়ো, তাইলেই মনে হবে যে ক্লাসগুলো দেওয়া তোমাদেরকে সার্থক আছে। ঠিক আছে? ওকে, সে বলছে যে আই হ্যাভ ফট ইট। ইটটা কি বলতো? মাথায় রাখবা ফাইটের সাথে কিন্তু উইথ বসে না। আমরা অনেকে ফাইট উইথ দেই না, ফাইট যে একটা ওয়ার্ড তার সাথে কোনো প্রিপোজিশন আলাদা দরকার হয় না। তাহলে ইট বলতে বোঝাচ্ছে এই যে বর্ণ বৈষম্য, ঠিক আছে, ডিসক্রিমিনেশন। বলেছে আমি এই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছি ডিউরিং মাই লাইফ, আমার জীবন জুড়ে। এই ডিউরিংটা কিন্তু একটা প্রিপোজিশন। হ্যাঁ তোমরা অনেকে ধরতে পারো যে ভাইয়া ডিউরিং বলতে কি বোঝাচ্ছে, না ডিউরিং হচ্ছে প্রিপোজিশন। ওকে, তাহলে বলেছে যে আমি আমার সারা জীবন জুড়ে, আমার জীবনটা জুড়ে ডিউরিং আমি এইটার বিরুদ্ধে সংগ্রাম করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি এখনো এটার বিরুদ্ধে সংগ্রামটা করব। and will do so, এবং একই কাজ করব until the end of my days, আমার জীবনের শেষ দিন পর্যন্ত। my days বলতে তিনি আসলে বুঝিয়েছেন যে আমি আমার জীবনের শেষ সময়টা পর্যন্ত আমি এই বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করেই যাব। ম্যান্ডেলা said in his acceptance speech, acceptance speech এই ওয়ার্ডটার সাথে আমরা একটু পরিচিত হই। acceptance speech মানে হচ্ছে উদ্বোধনী বক্তৃতা। হ্যাঁ, উদ্বোধনী বক্তৃতা বা বলবো ক্ষমতা গ্রহণকালীন কোনো বক্তৃতা। দেখো অ্যাকসেপ্টেন্স স্পিচ যখন কোনো কনভোকেশন হয় ইউনিভার্সিটি, তখন একজন কিনোট স্পিকার থাকে, তখন তিনি যে বক্তৃতাটা দেন এটাকে বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্স স্পিচ বা উদ্বোধনী বক্তৃতা। তিনি কথা বলার মাধ্যমে ওইখানকার মূল অনুষ্ঠানটা শুরু হয়। ঠিক একইভাবে কোন রাষ্ট্রপ্রধান যদি ক্ষমতা গ্রহণ করে সেই সময় যে বক্তৃতাটা দেয় সেটাকে বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্স স্পিচ। তাহলে ম্যান্ডেলা said in his acceptance speech on becoming, এখানে একটু প্রশ্ন যে ভাইয়া এই বিকামিংটাকে আমরা কি বলবো? ভার্বের সাথে আইএনজি, এটা কি কন্টিনিউয়াস টেন্স? না। দেখো এই যে প্রিপোজিশনের পরে যখন ভার্বের সাথে আইএনজি হচ্ছে সেটা সাধারণত জিরান্ডের কাজ করে। কিসের বলতো? জিরান্ড। ওকে, কিসের কাজ করে? জিরান্ডের কাজ করে। জিরান্ড। এখানে গোয়িংটা হচ্ছে জিরান্ড, সরি বিকামিং হচ্ছে জিরান্ড। বলছে যে ম্যান্ডেলা said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994, তাহলে সালটা মনে রাখবো 1994 সাল, এবং সালের আগে প্রিপোজিশন কি বসে? ইন বসে। এই তথ্যটার মাথায় রাখো তোমরা যে মান্থ, ওকে মান্থ, তারপর হচ্ছে তোমার সিজন আর হচ্ছে ইয়ার, এই তিনটার পূর্বে কি বসে? তিনটার পূর্বে আমাদের বসে হচ্ছে ইন প্রিপোজিশন। অপরদিকে অন কোথায় বসে? অন বসে হচ্ছে আরো কিছু ভিন্ন ভিন্ন দিকে, যেমন ধরো ডে অর্থাৎ স্যাটারডে, সানডে, মানডে, ওয়েডনেসডে। ওকে, অথবা কোনো স্পেসিফিক ডেট। ডেট কিরকম হতে পারে? যে 21 ফেব্রুয়ারি অথবা 1 জুলাই, কোনো স্পেসিফিক ডেট হলে ডেটের পূর্বে বসে হচ্ছে অন। ওকে, এই দুইটা জিনিস খুবই কমন, খুবই পরীক্ষায় আসে, এটা মনে রাখবা। তাহলে আমরা কি পাচ্ছি এই পর্যন্ত? বলা হচ্ছে যে তিনি 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি। তার মানে এর আগে দক্ষিণ আফ্রিকার যে রাষ্ট্রপতিরা ছিল, প্রেসিডেন্ট, তারা সবাই কি ছিল? তারা হচ্ছে শ্বেতাঙ্গ ছিল, কৃষ্ণাঙ্গ ছিল না। তাহলে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হওয়ার যে সালটা ছিল 1994 সাল। তাহলে 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হওয়ার পর তার যে উদ্বোধনী বক্তৃতা ছিল সেই বক্তৃতায় তিনি এই কথাগুলো বলেছেন। তারপরে আরো কি বলেছেন দেখো, এখানে এই কথাগুলোর মধ্যে না ক্রনোলজিক্যাল একটা মিল নাই, একটু খেয়াল রাখবা। অর্থাৎ এখনই বলতেছে নেলসন ম্যান্ডেলার কথা, 94 সালের ঘটনা, হঠাৎ করে চলে আসছে অন্য কথা। এই যে সিকোয়েন্স মিল না থাকা, এটাকে বলছে যে ক্রনোলজিক্যাল যে মিল, এটা নাই এখানে। যে সিকোয়েন্সিয়াল যে মিল, এটা এখানে কিন্তু নাই। দেখবা
একটু আগে বলছে 94 সালের ঘটনা, এরপর বলতেছে হঠাৎ করে এই ঘটনা। সো এই মিলটা এখানে পাবা না। ওকে, কি বলছে দেখো, দ্য টাইম ফর দ্য হিলিং। ওকে, আরেকটা টার্ম মনে রাখো, দা এবং অফ, এই যে এটার মাঝখানে যে শব্দটা আছে সেটা সবসময় একটা নাউন হয়। ওকে, হিলিং মানে কি রিকভারি, হিলিং মানে কি রিকভারি, হচ্ছে আরোগ্য লাভ, আরোগ্য লাভ করা। এটা বাংলা কি পাবো, এইটার আরোগ্য লাভ, আরোগ্য লাভ। ওকে, তাহলে বলেছে যে দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওয়ান্ডস, ওয়ান্ডস মানে ক্ষত, হ্যাজ কাম। তাহলে ক্ষত শুকানোর, বা আমরা বাংলায় বলি এরকম যে ক্ষত শুকানোর সময় এসেছে। সাদা কালোরা মারামারি করে আমরা যে ক্ষয় করেছি নিজেদের মধ্যে, যে ক্ষতিটা আমরা নিজে সাধন করেছি, সেটা শুকানোর সময় এসেছে। এখানে ক্ষতি বলতে কিন্তু আসলে ওয়ান্ডস বলতে কেটে যাওয়া বোঝায় নেই, নিজেদের মধ্যে বিদ্বেষ, নিজেদের মধ্যে বিভেদ, এটাকে বোঝানো হয়েছে। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য খ্যাজমস, খ্যাজমস মানে হচ্ছে ফাটল, ফাটল। এখানে ব্রিজ শব্দটা অর্থ হচ্ছে জোড়া লাগানো, জোড়া লাগানো। ওকে, তিনি বলেছে দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজমস দ্যাট ডিভাইড আস, এই দ্যাটটা কার জন্য বসছে, এই যে ক্যাজমের জন্য। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। তাহলে বলেছে যেই ফাটল আমাদেরকে বিভেদ করেছে, আমাদেরকে আলাদা করেছে, সেপারেট করেছে, ডিভাইড মানে সেপারেট করেছে, সেটা জোড়া লাগানোর সময়টা এসেছে। তাহলে যেই ফাটল আমাদের মধ্যে, সাদা কালোদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, সেই ফাটল জোড়া লাগানোর সময়টা চলে এসেছে। তারপরে দেখি কি বলছে, আর দেখো, উই হ্যাভ অ্যাট লাস্ট, অবশেষে, অবশেষে উই হ্যাভ অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমরা আমাদের যে রাষ্ট্রপতি যেহেতু হয়েছে তিনি কালোদের মধ্যে থেকে, তারা রাজনৈতিক অধিকার বা রাজনৈতিক স্বাধীনতা ফিরে পেয়েছে। তাহলে আমরা কি পাচ্ছি, অ্যাচিভ অর্থ কি অর্জন করা। হ্যাঁ, এটা উই হ্যাভ যেহেতু আছে তারা কিন্তু V3 তে আছে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্জন করা, অর্জন করা। অ্যাচিভের সিনোনিম কি পাবা, অ্যাটেইন অথবা পাবা তোমরা গেইন। ওকে, বলেছে উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন। ওকে, এই ইমানসিপেশন যদি নাউন হয়ে থাকে, নাউনের আগের শব্দটা সাধারণত কি হয়, অ্যাডজেক্টিভ। নাউনকে কে মডিফাই করে বলতো, নাউনকে মডিফাই করতে পারে হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন আর প্রোনাউনকে, নাউন এবং প্রোনাউনকে, নাউন এবং প্রোনাউনকে কে মডিফাই করে, নাউন আর প্রোনাউনকে মডিফাই করতে পারে কে, অ্যাডজেক্টিভ। তাহলে বলেছে যে উই হ্যাভ এট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, অবশেষে আমরা আমাদের যে রাজনৈতিক শান্তি বা রাজনৈতিক মুক্তি আমরা ফিরে পেলাম। ইন 1993, 1993 সালে, দেখো আমরা বলেছিলাম একটু আগে যে সালের আগে কি বসে, ইন বসে, দেখো এখানে বসে কিন্তু। ইন 1993, 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, ম্যান্ডেলাকে পুরস্কৃত করা হয়েছিল। এই টার্মটা আমরা অনেকে ধরতে ভুল করি, সে হচ্ছে এই ওয়াজ অ্যাওয়ার্ডেডটা আসলে প্রশ্নে আসে যে অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। দেখো আমরা সাধারণত জানি কি, ওয়াজ হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস একটা স্ট্রাকচার। তাহলে খেয়াল করো, ওয়াজ অথবা ওয়্যার এর পরে তুমি যখন দেখবা ভার্বের আইএনজি আছে, ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে সেটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস, সেটা কি অ্যাক্টিভ। কিন্তু তুমি যদি দেখো যে ওয়াজ অথবা ওয়্যার এর পরে V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল, তখন ধরে নিতে হবে সেটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। ওকে, এটা কিসে আছে, প্যাসিভে আছে। তাহলে ম্যান্ডেলা নিজেকে নিজে পুরস্কার দেয় নাই, ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, মানে ম্যান্ডেলাকে পুরস্কৃত করা হয়েছিল দ্য নোবেল পিস প্রাইজ, নোবেল শান্তি পুরস্কার। এরপর দেখো কি বলেছে, অ্যান অনার, অ্যান অনার, অ্যান অনার হি শেয়ার্ড উইথ F.W. ডে ক্লার্ক। এটুকুকে আমরা বলেছি অ্যাপোজিটিভ। কোন নাউনের পরে যদি কমা দিয়ে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় সেটা অ্যাপোজিটিভ। অ্যান অনার হি শেয়ার্ড উইথ F.W. ডে ক্লার্ক। এখানে অনেকে ভাবতে পারে যে ভাইয়া শেয়ার শব্দ দ্বারা বোঝাইছে কি, যে উনি কি ওনার পুরস্কারটা কাউকে দিয়ে দিছে, ব্যাপারটা এরকম না। এখানে শেয়ার শব্দটা বোঝাচ্ছে যৌথভাবে। কি বোঝাচ্ছে, যৌথভাবে, যৌথভাবে, বা আমরা ইংলিশে বলেছি জয়েন্টলি। তাহলে বলেছে যে 1993 সালে নেলসন ম্যান্ডেলাকে F.W. ডে ক্লার্কের সাথে যৌথভাবে শান্তি পুরস্কারটা দেওয়া হয়। এরকম হয় যে একই পুরস্কার দুজন পেয়েছে, ফিজিক্সে যৌথভাবে দুজন পায়, কেমিস্ট্রিতে একই সাথে দুজন পায়, অর্থনীতিতে একই সাথে দুজন পায়। একই সময় তারা খুব ভালো দুইটা কাজ করেছে দুইজন ব্যক্তি, তাহলে তাদের দুইজনকে দিবে।
সো এই যে নেলসন ম্যান্ডেলা পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার ওই বছর 1993 সাল, সাথে আরেকজন ব্যক্তিও পেয়েছেন, সেটাকে FW ক্লার্ক। তার পরিচয়টা আমরা একটু জানবো। আ হোয়াইট আফ্রিকান লিডার, তিনি হচ্ছেন একজন শ্বেতাঙ্গ সাদা আফ্রিকান নেতা, হু হ্যাড ফ্রিড, যিনি ম্যান্ডেলাকে মুক্ত করেছেন হিম ফ্রম প্রিজন, কারাগার থেকে 3 ইয়ার্স আর্লিয়ার, 3 বছর পূর্বে। 3 বছর পূর্বে কত হবে? 1993 সালে 3 বছর বাদ দাও, তাহলে কত বছর হচ্ছে এটা? এটা 1990। তাহলে 1990 সালে এই FW ক্লার্ক ম্যান্ডেলাকে কারাগার থেকে মুক্ত করে আনছে। অ্যান্ড নেগোশিয়েটেড, নেগোশিয়েট মানে কি অর্থ হচ্ছে, হচ্ছে সমাধান করা, হ্যাঁ, সলভ করা। নেগোশিয়েটেড আমরা কি পাচ্ছি? যে সলভড। ওকে, তাহলে এবং নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্থেড, এবং বর্ণবাদের ইতি টেনেছিলেন বা ইতি ঘটিয়েছিলেন বা সমাধান করেছিলেন। ওকে, সমাধান করেছিলেন। তাহলে আমরা এটুকুকে আরেকবার একটু দেখি যে in 1993 Mandela was awarded the Nobel Peace Prize, an honor he shared with FW de Klerk। তাহলে 1993 সালে ম্যান্ডেলাকে FW de Klerk'ের সাথে যৌথভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়, নোবেল শান্তি পুরস্কার। White African leader who had freed him from the prison 3 years earlier and negotiated the end of apartheid, যিনি একজন শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকার নেতা, যিনি 3 বছর আগে ম্যান্ডেলাকে জেল থেকে মুক্ত করেছিলেন এবং বর্ণবাদের ইতি ঘটিয়েছিলেন। অর্থাৎ বর্ণবাদের ইতি আরো একজন ব্যক্তির সাথে জড়িত আছে, নামটা হচ্ছে FW de Klerk। ওই সময় ম্যান্ডেলা যখন কৃষ্ণাঙ্গদের পক্ষে লিডার হিসেবে কাজ করছেন, একই সময় শ্বেতাঙ্গদের লিডার হিসেবে কাজ করেছিলেন FW de Klerk। আমরা একটু চিত্রটা দেখি। এই যে নেলসন ম্যান্ডেলার পাশে যে এই ব্যক্তি, উনি হচ্ছেন FW de Klerk। ওকে, একটু নামটা মনে রাখবা। এই যে ভদ্রলোক, ওনার নাম হচ্ছে কি? FW de Klerk। তাহলে ম্যান্ডেলা আর হচ্ছে FW de Klerk। ওকে, দেখি এবার আরেকটু প্যাসেজটা বাকি আছে। ম্যান্ডেলা ওয়েন্ট অন, গো অন অর্থ কি? চালিয়ে যাওয়া। গো অন একটা গ্রুপ ভার্ব, মাথায় রাখবা। এইটা ওয়েন্ট অন হচ্ছে একটা গ্রুপ ভার্ব। হ্যাঁ, পরীক্ষায় মাঝে মাঝে আসে যে এটা কোন ধরনের গ্রামাটিক্যাল টার্ম। এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব, বুঝছো? তাহলে ম্যান্ডেলা ওয়েন্ট অন, ম্যান্ডেলা চালিয়ে গেলেন বা রাখলেন, টু প্লে, ভূমিকা রাখে। এখানে প্লে কিন্তু খেলা না, প্লে আ প্রমিনেন্ট রোল। রোল মানে হচ্ছে ভূমিকা, আর প্রমিনেন্ট মানে কি বলতো? প্রমিনেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ, তোমরা এটাকে সিনোনিম কি বলবা? ইম্পর্টেন্ট, সহজ। ইম্পর্টেন্ট অথবা কি বলতে পারো? ভাইটাল। ওকে, তাহলে ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে আ প্রমিনেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ। ম্যান্ডেলা বিশ্বমঞ্চে কি হিসেবে? বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা চালিয়ে গেলেন। অ্যাজ অ্যান অ্যাডভোকেট, তাহলে হিসেবে আবার সেম, এখানে অ্যাজটা কি? অ্যাজ হচ্ছে একটা প্রিপোজিশন। অ্যাজ কি? প্রিপোজিশন। অ্যাজ অ্যান অ্যাডভোকেট, অ্যাডভোকেট হচ্ছে প্রতিনিধি। অ্যাডভোকেট কি? প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ। তাহলে এইটা একটা নাউন, অবশ্যই অর্থ হচ্ছে প্রতিনিধি, প্রতিনিধি। আর আমরা একটা সিনোনিম কি পাবো? রিপ্রেজেন্টেটিভ, রিপ্রেজেন্টেটিভ। ওকে, তাহলে বলেছে যে অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদা। তাহলে মানব মর্যাদা, এটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, মনে রাখবা, মর্যাদা। ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, সে সকল হুমকির সম্মুখে, সে সকল অসুবিধার সম্মুখে বা সমস্যার সম্মুখে। রেঞ্জিং ফ্রম, রেঞ্জ ফ্রম অর্থ হচ্ছে উদ্ভূত হওয়া বা তৈরি হওয়া। রেঞ্জ অর্থ হচ্ছে উদ্ভূত হওয়া, উদ্ভূত বা তৈরি, উদ্ভূত বা সৃষ্টি। তাহলে কোন সকল সমস্যার মুখে তিনি মানব মর্যাদার প্রতীক ছিলেন? ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন, রাজনৈতিক নিপীড়ন। রিপ্রেশন বা অপারেশন, এটা সিনোনিম হচ্ছে অপারেশন পাবা, নিপীড়ন, নিপীড়ন। আর এটা সিনোনিম কি পাবা? অপারেশন। ওকে, অপারেশন। টু এইডস, তাহলে কথাটা একবার বোঝো যে রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে এইডস এর মতো বড় বড় সমস্যা, উদ্ভূত সমস্যার মুখে তখনও তিনি মানব মর্যাদার একজন প্রতিনিধি হিসেবে বিশ্ব দরবারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। অর্থাৎ তিনি কোন কোন সেক্টরগুলো নিয়ে কাজ করছেন? বিশেষত রাজনৈতিক নিপীড়ন, কালোদের উপর রাজনৈতিক নিপীড়ন করা হতো, সেই ব্যাপারগুলো তিনি সলভ করছেন।
ইভেন দক্ষিণ আফ্রিকায় এইডস এর একেবারে মহামারীর মতো ছিল, সেই এইডস এর প্রবলেমগুলো তিনি অনেকটা কমিয়ে নিয়ে আসছেন। তাই বলেছে যে যে চ্যালেঞ্জেস, তাহলে রাজনৈতিক নিপীড়ন এবং এইডস এর মতো মহামারী বা মানে দুর্ধর্ষ সমস্যাগুলোর মুখেও তিনি মানব মর্যাদার একজন প্রতিনিধি হিসেবে বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাহলে নেলসন ম্যান্ডেলার নাম আসলে আমরা দুইটা জিনিস পাবো, একটা পলিটিক্যাল রিপ্রেশন সলভ করেছেন এবং তিনি এইডস সলভ করেছেন। হি ফর্মালি, হ্যাঁ এখানে ফর্মালি ওয়ার্ডটা একটু খেয়াল রাখবা কোন পার্ট অফ স্পিচ। হি ফর্মালি লেফট V2 তে আছে, এটা লিভ থেকে এসেছে। হ্যাঁ এটার V1 টা কি লিভ, ত্যাগ করা, এটা হচ্ছে V1 বা বেস ফর্ম। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004। তিনি 2004 সালে বিফোর হিজ 86th বার্থডে, তার 86তম জন্মদিনের পূর্বে 2004 সালের জুন মাসে, দেখো আমি বলেছিলাম কি মাসেরা কি কি বসে, ইন বসে। 2004 সালের জুন মাসে তার 86তম জন্মদিনের পূর্বে তিনি অফিসিয়ালি ফর্মালি বা আনুষ্ঠানিকভাবে তিনি জনজীবন ত্যাগ করেছেন। কি করেছেন? জনজীবন ত্যাগ করেছেন। কি করেছেন দেখো যে হি ফর্মালি লেফট পাবলিক লাইফ, জনজীবন অর্থাৎ জনগণের সামনে আসা, মিছিল করা, মিটিং করা বা কোনো প্রবলেম সলভের জন্য উনি আসা, এইসব জিনিস তিনি ফর্মালি বা আনুষ্ঠানিকভাবে, এটা একটা অ্যাডভার্ব, এটা কি একটা অ্যাডভার্ব, অর্থ হচ্ছে আনুষ্ঠানিকভাবে, আনুষ্ঠানিকভাবে তিনি আনুষ্ঠানিকভাবে জনজীবন ত্যাগ করেছেন 2004 সালের জুন মাসে তার 86তম জন্মদিনের পূর্বে। তিনি এখন আর মানুষের সামনে এসে কোনো বক্তৃতা, মিছিল, মিটিং বা কিছুই দিচ্ছেন না, এখন আর দিবেন না। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, এমনটা তার মানুষদেরকে বলে গিয়েছেন। অ্যাডোরিং এখানে একটা অ্যাডজেক্টিভ, অর্থ হচ্ছে প্রিয়, প্রিয়, কাছের বা খুব শুভাকাঙ্ক্ষী। তিনি তার দেশের মানুষদেরকে, তার প্রিয় দেশের মানুষদেরকে এমনটা বলে গেছেন যে ডোন্ট কল মি, এটা একটু বেশি ইম্পর্টেন্ট, ডোন্ট কল মি, আমাকে তোমরা ডেকো না আর, অর্থাৎ আমি যা করার যত প্রবলেম সলভ করা আমি করে দিয়ে গেছি, এখন তোমরা নিজেদের মতো কাজ করো, নিজেদের মতো দেশটা চালাও, আমাকে ডেকো না। আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো। অর্থাৎ কখনো যদি আমার মনে হয়, আমি ফর্মালি চলে যাওয়ার পরেও আমি যদি মনে হয় যে রাষ্ট্রীয় অবস্থা ভালো যাচ্ছে না, আবার কোনো দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, তখন আমি নিজের থেকে তোমাদেরকে ডেকে নিব। বাট হি রিমেইনড, রিমেইন অর্থ থাকা, হ্যাঁ রিমেইন অর্থ কি থাকা, তিনি তো জনজীবন ত্যাগ করে চলে গেলেন, তিনি নিজের মতো এখন আছেন। বাট হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস, পৃথিবীর অন্যতম মোস্ট রিভিয়ার্ড, রিভিয়ার্ড মানে হচ্ছে সম্মানিত, সম্মানিত, অর্থাৎ আমি এটাকে সিনোনিমে কি বলবো বলতো, অনার্ড অথবা রেসপেক্টেড, বুঝছো? তো বলছে যে তিনি তো জনজীবন ত্যাগ করছেন, বাট হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ার্ড পাবলিক ফিগার্স, কিন্তু তারপরেও তিনি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়, পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তিগুলোর মধ্যে একজন হয়ে রইলেন, পাবলিক ফিগারদের মধ্যে একজন হয়ে রয়েছেন। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল, কম্বাইন অর্থ কি সংযুক্ত করা, যুক্ত করা। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল, স্পার্কল মানে হচ্ছে স্পৃহা, স্পৃহা, ওকে। তাহলে সেলিব্রিটি স্পার্কল মানে কি জনপ্রিয়তার স্পৃহাকে তিনি সংযুক্ত করেছেন কিসের সাথে? উইথ এন আনওয়েভারিং মেসেজ, আনওয়েভারিং একটা অ্যাডজেক্টিভ, অর্থ হচ্ছে অনর, অনর অর্থাৎ যেটা কোনো পরিবর্তন হবে না, মেসেজ বার্তা অফ ফ্রিডম, রেসপেক্ট এন্ড হিউম্যান রাইটস। তাহলে স্বাধীনতা, সম্মান এবং মানবাধিকার, স্বাধীনতা, সম্মান ও মানবাধিকারের এক অনর বার্তাকে তিনি তার জনপ্রিয়তার স্পৃহায় যুক্ত করে তিনি তার জনজীবন ত্যাগ করেছেন। তার মানে তিনি যে শুধু সেলিব্রিটি ছিলেন এমনটা না, তার এই সেলিব্রিটি স্পার্কলটা, তার যে জনপ্রিয়তার স্পৃহা ছিল, সেটাকে কোন জায়গায় তিনি কাজে লাগিয়েছেন, সেটা দিয়ে তিনি ফ্রিডম, রেসপেক্ট এবং মানবাধিকারের মতো বিষয়গুলোকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার। এবার ম্যান্ডেলার ব্যাপারে আমরা কিছু ব্যাপার জানবো, ম্যান্ডেলা আসলে কতটা জনপ্রিয় ছিলেন বা কিরকম। হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার, দেখো এপিসেন্টার একটা নাউন, অর্থ হচ্ছে সে আমাদের কেন্দ্র, কেন্দ্র, ওকে। এপিসেন্টার সিনোনিম কি পাবা? সেন্টার, সহজ কথায় সেন্টার। হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা। এখানে দুইটা ফর্মেট তোমরা পাচ্ছ, একটা হচ্ছে আওয়ার আর হচ্ছে আওয়ার্স। এখন গ্রামারের ভাষায় এই দুইটার নাম আসলে কি? আওয়ার এবং আওয়ার্স কিন্তু ভিন্ন দুইটা জিনিস, দুইটা নাম আছে গ্রামারে। যদি আমরা আওয়ারকে দেখি,
আওয়ারকে আমরা বলছি পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, আর যদি আওয়ার্স ইউজ করি, আওয়ার্সকে আমরা বলবো হচ্ছে পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন। ওকে, এখন ব্যাপারটা যে ভাইয়া এই দুটোর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? এখানে পার্থক্য হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভের পরে অলওয়েজ একটা নাউন থাকবে। কি থাকবে? নাউন। কিন্তু পজেসিভ প্রোনাউনের পরে কোনো নাউন থাকবে না। তিনি বলেছে যে হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, তিনি আমাদের সময়ের কেন্দ্রবিন্দু, আমাদের জেনারেশনের কেন্দ্রবিন্দু। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের দক্ষিণ আফ্রিকায়। তো এটা একজন ব্যক্তি বলতেছে যে তিনি দক্ষিণ আফ্রিকায় আমাদের পুরো জেনারেশনের পুরো মূল বিন্দু, মূল ফোকাসটা উনি। অ্যান্ড ইউয়ার্স, এবং আপনারও, ওয়্যার এভার ইউ আর, আপনি যেখানেই থাকেন না কেন। তাহলে একজন ব্যক্তি খুব গর্বের সাথে বলছে যে আমাদের দক্ষিণ আফ্রিকায় আমাদের পুরো সময়ের জেনারেশনের কেন্দ্রবিন্দু হলেন নেলসন ম্যান্ডেলা, এবং আপনি যেখানেই থাকেন না কেন আপনারও সময়ের কেন্দ্রবিন্দু ম্যান্ডেলা। কি হিসেবে? যদি সেটা হয় রেসপেক্ট, যদি সেটা হয় হিউম্যান রাইটস, সেটা যদি হয় ফ্রিডমের কথা, তাহলে তিনি হবেন মূল কেন্দ্রবিন্দু। নাডেন গর্ডিমার, দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লরিয়েট, লরিয়েট স্পেলিংটা মনে রাখবো, অ্যাডমিশনে প্রায় এটা আসে, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এটা পরীক্ষায় আসে। লরিয়েট মানে হচ্ছে বিজয়ী, LAUREAT, লরিয়েট, বিজয়ী। ফর লিটারেচার ওয়ান্স রিমার্ক, রিমার্ক এটা একটা ভার্ব, অর্থ হচ্ছে V2 তে আছে, যদিও V2 তে অর্থ হচ্ছে মন্তব্য করা, মন্তব্য করা। তাহলে আমরা সিনোনিম কি পাচ্ছি? এটার সিনোনিম পাবো হচ্ছে কমেন্টেড বা কমেন্ট। আমরা ভার্বের বেস ফর্মটা লিখি, কমেন্ট থেকে কমেন্টেড। তাহলে দক্ষিণ আফ্রিকার নোবেল বিজয়ী লেখক একবার এমনটা বলেছিলেন যে ম্যান্ডেলা আমাদের সময়ে, আমাদের জেনারেশনের কেন্দ্রবিন্দু আমাদের দেশে, এবং আপনি যে দেশেই হন না কেন আপনার সময়ের কেন্দ্রবিন্দু নেলসন ম্যান্ডেলা। এবার আসে তারপরে দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড বার্স। ওকে, এখানে সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য ইয়ার্স। ওকে, এটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড V2 তে আছে, কাটিয়েছেন। বিহাইন্ড বার্স, বিহাইন্ড হচ্ছে একটা প্রিপোজিশন। ওকে, বার্স মানে কি? কারাগার, কারাগার বা প্রিজন। তাহলে যেই বছরগুলো ম্যান্ডেলা কোথায় কাটিয়েছে বলতো? যেই বছরগুলো ম্যান্ডেলা কারাগারে কাটিয়েছে, মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার। সেই বছরগুলোই ম্যান্ডেলাকে বানিয়েছে ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড, সব থেকে পরিচিত বা জনপ্রিয়, সব থেকে জনপ্রিয়, বা তোমরা বলতো পপুলার অথবা ফেমাস। ওকে, অথবা নোন, অনেক সময় নোন শব্দটা আসে, পরিচিত। তাহলে যেই বছরগুলো ম্যান্ডেলা কারাগারে কাটিয়েছেন, সেই বছরগুলোই ম্যান্ডেলাকে পৃথিবীর সব থেকে জনপ্রিয় রাজনৈতিক কারাবন্দীতে পরিণত করেছে। রাজনৈতিকভাবে বিভিন্ন মানুষ রাজনীতি করার কারণে, বিভিন্ন দলে কোন্দলের কারণে কারাগারে যায়, রাজনৈতিক কারাবন্দী হয়। কিন্তু ম্যান্ডেলা যেই বছরগুলো জেলে কাটিয়েছে, সেই বছরগুলোতেই দক্ষিণ আফ্রিকায় তিনি একজন বড় ধরনের নেতৃত্বে পরিণত হয়েছেন। অ্যান্ড আ লিডার অফ মিথিক স্ট্যাচিওর, তিনি শুধুমাত্র যে রাজনৈতিক কারাবন্দী ব্যাপারটা এরকম না, আ মিথিক স্ট্যাচিওর, স্ট্যাচিওর হচ্ছে নাউন, মিথিক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। মিথিক শব্দ হচ্ছে পৌরাণিক, কাল্পনিক চরিত্র, আর স্ট্যাচিওর মানে কি? চরিত্র। আমরা বলি এটাকে প্রতিমূর্তি, প্রতিমূর্তি। আর মিথিক মানে কি? কাল্পনিক। এবং তাকে একজন কাল্পনিক চরিত্রে পরিণত করেছে। আমরা বলি না যে স্পাইডারম্যান, ব্যাটম্যান, এগুলো একটা কাল্পনিক চরিত্র। তাহলে তাকে, ম্যান্ডেলাকে, তার যে জেলে কাটিয়েছে এই বছরগুলো তাকে একটা কাল্পনিক চরিত্রে পরিণত করেছে যে ম্যান্ডেলা অনেক বড় সুপারস্টার। তাহলে আসলেই ছিলেন। মিথিক স্ট্যাচুর ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস। তাহলে লক্ষ 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 কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকার কাছে তাকে একজন রাজনৈতিক কারাবন্দী, জনপ্রিয় রাজনৈতিক কারাবন্দী এবং কাল্পনিক প্রতিমূর্তিতে পরিণত করেছে তার কারাগারে কাটানো বছরগুলোই। এন্ড শুধু কি তিনি দক্ষিণ আফ্রিকার মানুষদের কাছে কি জনপ্রিয় ছিলেন? না, শুধু না, এন্ড আদার অপ্রেসড পিপল, আরো নিপীড়িত মানুষের কাছেও, আরো নিপীড়িত। এটা অ্যাডজেক্টিভ। ওকে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। পিপল ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার্স, এবং তার দেশের সীমা বা সীমারেখা, এই সীমারেখার বাহিরেও সারা বিশ্ব জুড়ে আরো যে নিপীড়িত মানুষরা রয়েছেন তাদের কাছেও তিনি একজন জনপ্রিয় রাজনৈতিক কারাবন্দী ছিলেন এবং কাল্পনিক চরিত্র হয়ে উঠেছিলেন। এটা আরেকবার দেখো, বাংলাটা না হয় বুঝবা না।
The years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner. যেই বছরগুলো ম্যান্ডেলা কারাগারে কাটিয়েছেন সেগুলোই ম্যান্ডেলাকে পৃথিবীর সবথেকে জনপ্রিয় রাজনৈতিক কারাবন্দীতে পরিণত করেছে। And a leader of mythic stature for millions of black South Africans and other oppressed people far beyond his country's border. এবং লক্ষ লক্ষ দক্ষিণ আফ্রিকানদের কাছে এবং সারা বিশ্বে তার দেশের বাহিরেও নিপীড়িত মানুষের কাছে তাকে একটি কাল্পনিক প্রতিমূর্তিতে পরিণত করেছে তার সেই কারাগারের সময়টা। তারপরে একটু দেখি কি বলেছে, দেখো চার্জড উইথ ক্যাপিটাল অফেন্স। হ্যাঁ, এটাও কিন্তু V3 তে আছে। হ্যাঁ, V3 বা এটা আমরা বলছি পাস্ট পার্টিসিপল। কিসে আছে? পাস্ট পার্টিসিপল। চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস। ক্যাপিটাল অফেন্স মানে কি? মানে হচ্ছে রাষ্ট্রীয় দণ্ড বা রাষ্ট্রদণ্ড। রাষ্ট্রদণ্ড অর্থাৎ রাষ্ট্র যদি মনে করে যে তাকে সে খারাপ কাজ করেছে রাষ্ট্রের এগেইনস্টে, তাহলে আমরা ক্যাপিটাল অফেন্স দেয় রাষ্ট্র থাকে, তাহলে রাষ্ট্রীয় দণ্ড বা রাষ্ট্রদণ্ড। তাহলে বলেছে যে চার্জড উইথ অর্থ হচ্ছে, চার্জ উইথ অর্থ হচ্ছে অভিযুক্ত হওয়া। চার্জের সাথে উইথটা মনে রাখবা, অর্থ কি? অভিযুক্ত হওয়া। অভিযুক্ত হওয়া। তাহলে বলছে যে চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস ইন দ্য 1963 রিভোনিয়া ট্রায়াল। তাকে ম্যান্ডেলাকে বিচার করার জন্য যে বিচারটা করা হয়েছিল বা যে ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল সেটাকে বলা হতো রিভোনিয়া ট্রায়াল। তাহলে 1963 সালে রিভোনিয়া ট্রায়াল নামক বিচার ব্যবস্থায় ম্যান্ডেলাকে রাষ্ট্রদণ্ডে তাকে অভিযুক্ত করে বা অভিযুক্ত হওয়ার পর হিজ স্টেটমেন্ট, তার বক্তব্য ফ্রম দ্য ডক। ডক মানে কি? ডক মানে হচ্ছে কাঠগড়া। কাঠগড়া, কাঠগড়া ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি। সেটাই ছিল তার রাজনৈতিক জবানবন্দি। জবানবন্দি। খেয়াল করো এই বাক্যটা কি বলছে, চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস ইন দ্য 1963 রিভোনিয়া ট্রায়াল। তাহলে 1963 সালে রিভোনিয়া ট্রায়ালে রাষ্ট্রদণ্ডে অভিযুক্ত হয়ে হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক। তাহলে ওই যে কাঠগড়ায় তিনি দাঁড়িয়ে, ওই কারাগারে দাঁড়িয়ে তিনি যে কাঠগড়াদের যে কথাটা বলেছিলেন, যেই কথা বলেছেন, যেই রকম বক্তব্য তিনি দিয়েছেন, সেটাই তার রাজনৈতিক জবানবন্দি। অর্থাৎ তিনি রাজনৈতিকভাবে এমনই, তিনি এমনটাই মানুষ, তিনি এমনটাই চান, রাজনৈতিকভাবে তিনি এমন রাষ্ট্র চান, সেটাই ছিল তার পলিটিক্যাল টেস্টিমনি। তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে কি বলেছেন একটু দেখি আমরা। তিনি বলেছেন যে ডিউরিং মাই লাইফ টাইম, আমার পুরো জীবন জুড়ে, আই হ্যাভ ডেডিকেটেড, আমি উৎসর্গ করেছি মাইসেলফ, আমার নিজেকে, টু দ্য স্ট্রাগল অফ দ্য পিপল। স্ট্রাগল কিন্তু এখানে একটা নাউন, ওকে, এটা কিন্তু ভার্ব না। স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল, আমি আমার সারা জীবন জুড়ে আমার নিজেকে এই আফ্রিকার মানুষদের সংগ্রামের জন্য নিজেকে উৎসর্গ করেছি। আই হ্যাভ ফট, আমি সংগ্রাম করেছি বা লড়াই করেছি এগেনস্ট হোয়াইট ডমিনেশন, আমি শ্বেতাঙ্গদের নির্যাতনের বিরুদ্ধে, দমন নিপীড়ন, দমন কিন্তু নাউন, ঠিক আছে। শ্বেতাঙ্গদের দমন নিপীড়ন যে মানসিকতা, সেটার বিরুদ্ধে লড়াই করেছি। আই হ্যাভ ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, এবং কখনো কখনো কালো মানুষরা যেখানে সাদাদেরকে ডমিনেট করছে, আমি সেটার বিরুদ্ধে সংগ্রাম করেছি। মানে একটা সিচুয়েশন চিন্তা করো, প্রশ্ন আসতে পারে যে তিনি কার পক্ষে ছিলেন। হবে হচ্ছে তিনি গণতন্ত্রের পক্ষে ছিলেন, তিনি একটা ইকুয়াল হারমোনির জায়গায় ছিলেন, অর্থাৎ সাম্য অবস্থায় ছিলেন, তিনি কারো পক্ষে ছিলেন না কিন্তু। ওকে, এবার আসি, আই হ্যাভ চ্যারিশড দ্য আইডিয়াল। তিনি আরো বলেছেন যে আই হ্যাভ চ্যারিশড দ্য আইডিয়াল। চ্যারিশ শব্দটা এটা V3 তে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থ হচ্ছে লালন করা, লালন করা। ওকে, এটা সিনোনিম আসতে পারে বিয়ার। আই হ্যাভ, তাহলে কি আসবে? বিয়ার, লালন করা, ধারণ করা। আই হ্যাভ চ্যারিশড দ্য আইডিয়াল। আইডিয়াল কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা অর্থ হচ্ছে আদর্শ। আদর্শ, খেয়াল রাখতে হবে, দা এবং অফের মাঝখানে যে ওয়ার্ডটা, সেটা কিন্তু একটা নাউন। I have cherished the ideal of a democratic and free society. আমি একটা গণতান্ত্রিক এবং মুক্ত স্বাধীন সমাজের স্বপ্ন লালন করেছি, আদর্শকে লালন করেছি, in which যেই সমাজের মধ্যে all persons live together in harmony, সবাই একত্রে বাস করবে কিসে? হারমোনি মানে শান্তিতে। তাহলে কি পাচ্ছি এখানে? এটা সিনোনিম পাচ্ছি হচ্ছে পিচ। তাহলে আমি এমন একটা গণতান্ত্রিক
ও স্বাধীন সমাজের কথা চিন্তা করছি যেখানে সব মানুষ একত্রে শান্তিতে বাস করবে অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, এবং সমান সমান অধিকার নিয়ে বাস করবে। তাহলে প্রত্যেকের সুযোগ সুবিধা সমান হবে, কালো যেটুকু পাবে সাদা সেটুকু পাবে, কাউকে এক্সট্রা দেওয়া হবে না। অর্থাৎ কারো প্রতি যেন কোনো ধরনের নির্যাতন না হয়, কেউ যেন কম না পায়, সেইটা সেখানে নিশ্চিত করা হবে। হি টোল্ড দ্য কোর্ট, তিনি এমনটি কোর্টকে বললেন। তারপরে কি হচ্ছে দেখো, ইট ইজ অ্যান আইডিয়াল, আরো বলছেন, এটা কিন্তু কোর্টে দাঁড়িয়ে বলছেন, ইট ইজ অ্যান আইডিয়াল, এটা এমন এক আদর্শ, এই সমাজ ব্যবস্থাটা এমন এক আদর্শ, আই হোপ টু লিভ ফর, যেইটার জন্য আমি বাঁচতে চাই। লিভ ফর মানে কি, কোনো কিছুর জন্য বাঁচা, এমন একটা আদর্শ যেটার জন্য আমি বাঁচতে চাই, অ্যান্ড টু অ্যাচিভ, এবং সেই আদর্শ রাষ্ট্রটা আমি গঠন করতে চাই, অর্জন করতে চাই। বাট ইফ নিডস বি, কিন্তু যদি দরকার হয়, ইফ নিডস বি মানে কি, যদি দরকার হয়, ইট ইজ অ্যান আইডিয়াল, এটা এমনই এক আদর্শ, ফর উইচ আই এম প্রিপেয়ার্ড টু ডাই, আমি মরতেও প্রস্তুত। তাহলে বলেছে দেখো কত বোল্ড কথা, যে এটা এমন এক আদর্শ যার জন্য আমি বাঁচতে চাই, বেঁচে থাকতে চাই, যেটা আমি বেঁচে থেকে অর্জন করতে চাই, আবার সেটা এমন এক আদর্শ যদি প্রয়োজন হয় সেটা অর্জন করতে আমি মরতেও প্রস্তুত আছি। ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা, অ্যাডোর মানে হচ্ছে ভালোবাসা, অ্যাডোর মানে আসলে ভালোবাসা। তাহলে বন্ধুরা ম্যান্ডেলাকে ভালোবাসতেন, অ্যান্ড ফন্ডলি, এবং আদর করে। ফন্ডলি এখানে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অর্থাৎ হচ্ছে আদর করে, আদর করে। তাহলে বন্ধুরা ম্যান্ডেলাকে ভালোবাসতেন এবং আদর করে ডাকতেন কি, মাদিবা নামে। দ্য ক্ল্যান নেম, ক্ল্যান নেম মানে হচ্ছে গোত্রীয় নাম, গোষ্ঠীয় নাম থাকে না, যে কিছু ধরো চাকমা মানুষদের কিছু নিজস্ব নাম থাকে, বা মারমা মানুষদের কিছু নিজস্ব নাম থাকে। সো ম্যান্ডেলার যেই জাতিগোষ্ঠী, সেখানে তার নাম ছিল কি, ক্ল্যান নাম বা ডাক নাম ছিল হচ্ছে মাদিবা। বাই হুইচ, যেই নামটার দ্বারা হি ওয়াজ নোন, তিনি পরিচিত ছিলেন তার সমাজের মধ্যে। পিপল লর্ডেড, লর্ড মানে হচ্ছে প্রশংসা করে, এটা V2 তে আছে, প্রশংসা করা, প্রশংসা করা। ওকে, এইটার সিনোনিম পাবো কি, অ্যাপ্রিশিয়েট, অ্যাপ্রিশিয়েট অথবা অ্যাপ্লোজ, অ্যাপ্লোজ। ওকে, অ্যাপ্লোজের সম্ভবত ডাবল পি হবে। ওকে, পিপল লর্ডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস এন্ড ডিগনিটি, মানুষ তার যেই মর্যাদা, তার যেই দয়া এবং তার যেই ডিগনিটি, মর্যাদা আছে, মানুষ তার মানবিকতা, দয়া এবং মর্যাদার অত্যন্ত বেশি প্রশংসা করত। একজন দয়ালু মানুষ ছিলেন, তার উন্নত মানসিকতা ছিল, মর্যাদা ছিল, এবং তিনি মানুষের প্রতি কাইন্ড ছিলেন, দয়ালু ছিলেন। এই হচ্ছে আমাদের প্যাসেজের বিশ্লেষণ। তো আশা করছি আমরা যদি প্যাসেজটাকে একদম প্রতিটা লাইন বাই লাইন ধরি, তাহলে আমরা প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ভোকাবুলারি, প্রত্যেকটা গ্রামাটিক্যাল টার্মস আমরা বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, তাহলে এইবার আমরা একটু এই প্যাসেজটা থেকে দেখো, বিগত বছরগুলোতে আমরা দেখবো যে আমাদের মোট 10টা এমসিকিউ আসে এবং 5টা কিন্তু আমাদের মার্ক এখানে। সো আমরা একটু ট্রাই করি যে আমরা এই প্যাসেজ থেকে যে এমসিকিউ গুলো বিগত বছরে বোর্ড পরীক্ষায় আসছে দিনাজপুর বোর্ডে, আমরা সেগুলো পারি কিনা। চলো, ওকে, প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইমানসিপেশন ইন দ্য প্যাসেজ রেফার টু? ওকে, দিনাজপুর বোর্ডে 23-এর সকল প্রশ্ন আমরা সলভ করবো। তাহলে ইমানসিপেশন ওয়ার্ডটা দিয়ে কি বুঝিয়েছে? রেফার টু মানে হচ্ছে এটার অর্থটা কি, অর্থাৎ মিনিংটা কি। দেখো, ইমানসিপেশন মানে আমরা কি পেয়েছি, ইমানসিপেশন এইটার অর্থ হচ্ছে স্বাধীনতা বা মুক্তি, মুক্তি বা স্বাধীনতা, তাই তো, স্বাধীনতা। আচ্ছা, তাহলে এই স্বাধীনতার সাথে কোনটা যায় দেখো তো, জুবিলেশন, ওভেশন, লিবারেশন, রিসেপশন। দেখো আমরা জানি এই যে এই লিবারেশন বা মুক্তি, তার সাথে সবচেয়ে কানেক্টেড ওয়ার্ড কি, লিবারেশন। তাহলে ইমানসিপেশন আমি সিনোনিম লিখেছিলাম, এটা লিবারেশন হতে পারে, রাইট? তাহলে ইমানসিপেশন যে কথা, লিবারেশন একই জিনিস, তাহলে বাকিগুলো উত্তর হবে না, তাহলে কোনটা হবে, লিবারেশন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যাপার্থেড? অ্যাপার্থেড আমরা কি জানি, অ্যাপার্থেড, ওকে, তাহলে অ্যাপার্থেড মিন ইন দ্য প্যাসেজ, তাহলে মিন মানে হচ্ছে সমার্থক শব্দ, তাই তো, এটার সমার্থক কি? তাহলে অ্যাপার্থেড মানে কি, বৈষম্য, তাই তো, বৈষম্য, বৈষম্য। এটা সিনোনিম আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম যে ডিসিমিলারিটি, ডিসিমিলারিটি, অথবা আসতে পারে কি ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন অর্থাৎ বৈষম্য বা বিভেদ। তাহলে কোনটা পাই আমরা, স্ট্র্যাটিফিকেশন,
সোশ্যালাইজেশন, ডিসস্যাটিসফ্যাকশন নাকি ডিসক্রিমিনেশন? দেখো এই কোনোটা কিন্তু যাচ্ছে না। সোশ্যালাইজেশন সামাজিকীকরণ, ডিসস্যাটিসফ্যাকশন অর্থ হচ্ছে কোনো জিনিসের প্রতি অপ্রাপ্তি, স্ট্র্যাটিফিকেশন অর্থ স্তরে স্তরে সাজানো। তাহলে কোনটা আসবে? ডিসক্রিমিনেশন আমাদের সবচেয়ে ভালো যায় কি ডিসক্রিমিনেশন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেমোক্রেসি মিন? ডেমোক্রেসি অর্থ হচ্ছে গণতন্ত্র। ডেমোক্রেসি মানে কি? গণতন্ত্র। ডেমোক্রেসি অর্থ কি? গণতন্ত্র। গণতন্ত্র। তাহলে গণতন্ত্র শব্দটা কোনটা ভালো যায়? রিপাবলিক, ইমপ্রিজনমেন্ট। ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে কারাবন্দী। অটোক্রেসি মানে হচ্ছে এক নায়কতন্ত্র। এনার্কি মানে হচ্ছে নৈরাজ্য। তাহলে রিপাবলিক মানে কি? আমরা বলেছিলাম যে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তাহলে গণপ্রজাতন্ত্র। তাহলে এটার সাথে কোনটা আছে? রিপাবলিক। ওকে, আচ্ছা এখানে একটু মাথায় রাখো। দেখো তিনটা ওয়ার্ড আমরা সলভ করলাম, তিনটাই কিন্তু আমরা প্যাসেজ থেকে এসেছে, ভোক্যাব থেকে এসেছে। সো তোমাদের ভোকাবুলারিতে খুব বেশি মনোযোগ দিবা। আমরা যেই ভুলটা করি, আমরা প্যাসেজ ভালোভাবে পড়ি না, শুধু রিডিং পড়ে যাই অথবা শুধু বাংলাটা পড়ে যাই। না, এটা উচিত না। প্যাসেজের প্রত্যেকটা লাইন বিশ্লেষণ করে পড়বা, ভোকাবুলারি পড়বা। তাহলে এইটা কি হবে? এটা তোমার এমসিকিউ সলভ করা, কোয়েশ্চেন অ্যান্সার করা, ফ্লো চার্ট করা, সব জায়গায় সুবিধা পাবা। ঠিক আছে? ওকে, তারপরে দেখি একটু what does the word reconciliation? Okay, reconciliation শব্দ আমরা পড়েছিলাম, অর্থ কি? reconciliation. ওকে, অর্থ হচ্ছে পুনর্মিলন। অর্থ কি? পুনর্মিলন। আমরা রিইউনিয়ন বলতে পারি, রাইট? কি হতে পারে? রিইউনিয়ন অর্থাৎ আবার একত্রিত হওয়া, রিইউনিয়ন। কি পাচ্ছি? রিপ্রোডাকশন মানে হচ্ছে জন্ম, সন্তান জন্মদান। রিইউনিয়ন একত্রিত হওয়া, রিকনস্ট্রাকশন পুনরায় গঠন করা। এই কনস্ট্রাকশন ওয়ার্ডটা এরকম, অর্থাৎ বস্তুগত কোনো জিনিস সেক্ষেত্রে যাবে। যে কোনো বাড়ি আবার রিকনস্ট্রাক্ট করা, কোনো একটা স্টুডিও রিকনস্ট্রাক্ট করা, কোনো একটা পিসি রিকনস্ট্রাক্ট করা, হ্যাঁ কম্পিউটার। তাহলে এটা কিন্তু বস্তুগত জিনিস। তাহলে রিপেয়ার মানে কি? তাও কি? মেরামত করা। তাহলে কোনটা যাবে? এটার সাথে উত্তর কোনটা যাচ্ছে আমাদের? রিকনস্ট্রাকশনের সাথে যাবে না, রিইউনিয়ন যাবে। তারপর আসি, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেলিব্রিটি? সেলিব্রিটি মানে কি? সেলিব্রিটি মানে হচ্ছে জনপরিচিত ব্যক্তি। সেলিব্রিটি শব্দটা কিভাবে যায়? সেলিব্রিটি অর্থ কি? জনপরিচিত ব্যক্তি। জনপরিচিত ব্যক্তি, জনপরিচিত ব্যক্তি, তাই তো? তাহলে জনপরিচিত ব্যক্তি শব্দটার সাথে কোনটা যায়? সবচেয়ে ভালো যায় কোনটা? কনজারভেটিভ অর্থ হচ্ছে একেবারে সংরক্ষণশীল বা রক্ষণশীল ব্যক্তি। রক্ষণশীল ব্যক্তি অর্থ হচ্ছে সে একটা নির্দিষ্ট কালচারে থাকে, সে সবার সাথে মিশে না, কথাবার্তা বলে না, তার নিজস্ব একটা জোন থাকে, হচ্ছে কনজারভেটিভ। না, স্টার মানে হচ্ছে একদম আমরা জানি তারকা, তাই না? তাহলে জনপরিচিত ব্যক্তি যে কথা, তারকা তো একই ব্যাপার, তারকা মানে স্টার। সিম্পল সাধারণ, লিবারাল মানে হচ্ছে অর্থাৎ সবার সাথে মিলে চলে যায়। তাহলে এখানে সবচেয়ে সুন্দর ওয়ার্ড যায় কোনটা? স্টার। তাহলে সেলিব্রিটি মানে কি? এফ.ডব্লিউ. ডে ক্লার্ক ফ্রিড ম্যান্ডেলা ফ্রম প্রিজন ইন কত সালে মুক্ত করেছিলেন? তাহলে দেখো এখানে সালগুলো মনে রাখো। 93তে হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছে, কি? নোবেল। এখানে 94তে হচ্ছে প্রেসিডেন্ট হয়েছে, প্রেসিডেন্ট। 1990 হচ্ছে ফ্রিড মানে মুক্ত হয়েছেন। তারপরে 1963 হচ্ছে ট্রায়াল, ওই যে রিভনিয়া ট্রায়াল। তাহলে এগুলো একটু মনে রাখবা সালগুলো। 63 রিভনিয়া ট্রায়াল, 1990তে হচ্ছে মুক্ত হয়েছেন, 1993তে হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছেন, 94তে তিনি প্রথম রাষ্ট্রপতি হয়েছেন। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে আমাদের প্রিজন থেকে মুক্ত 1990, 1990 সাল। ম্যান্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট টু অ্যাডভোকেট। ম্যান্ডেলা ছিলেন এমন ব্যক্তি যিনি প্রথমবার প্রতিনিধিত্ব করেছেন। তাহলে ম্যান্ডেলা কোন জিনিসটা পৃথিবীতে প্রথম প্রতিনিধিত্ব করেছেন, যেটা এর আগে পৃথিবীতে আর কেউ করে নাই? তাহলে গ্যাদারিং পিপল ফ্রম অল কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তিনি কি এমন ব্যক্তি যিনি সারা বিশ্ব থেকে মানুষকে একত্র করেছেন? না, তিনি সব দেশ থেকে একজন একজন করে আনেননি। সো এই কাজ কেউ করে নাই। আনআর্মড রেজিস্ট্যান্স টু অ্যাপার্থাইড, বর্ণবাদ বা বৈষম্যের বিরুদ্ধে আনআর্মড অর্থাৎ কোন ধরনের অস্ত্রহীন, নিরস্ত্র সংগ্রাম করেছেন। হ্যাঁ, তিনি নিরস্ত্র সংগ্রাম করেছেন, তিনি কোনো অস্ত্র মারামারি সিভিল ওয়ার করতে যান নাই। ফাইটিং ফর ইন্ডিপেন্ডেন্স, তিনি কি স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন? আমি বলেছিলাম প্যাসেজ পড়ার সময়, না, তিনি দেশ স্বাধীন করার জন্য সংগ্রাম করেননি। ব্রেকিং অ্যাবাউট ইউনিটি অ্যামং পিপল, তিনি কি জনগণের মধ্যে যেই ইউনিটি অথবা ঐক্য সেটা ভেঙেছেন? না। তাহলে কোনটা হবে? তিনি প্রথম ব্যক্তি যিনি যে কোনো ধরনের বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আনআর্মড রেজিস্ট্যান্স অথবা মানে কি বলা যায় এটাকে,
অস্ত্রহীন তিনি সংগ্রাম করেছেন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিকেড? ডিকেড আমরা কি পেয়েছিলাম? ডিকেড মানে কি? দশক। ডিকেড অর্থ কি? দশক। তাহলে এটা আমরা কি পাই? 10 ইয়ার্স, তাই তো? তাহলে আমরা প্যাসেজই পড়েছিলাম 10 ইয়ার্স, আ পিরিয়ড অফ 10 ইয়ার্স। তাহলে এটা উত্তর সঠিক, পিরিয়ড অফ 10 ইয়ার্স। The moment to bridge the chasms that divide us has come. তাহলে যেই বিভেদ আমাদেরকে আলাদা করেছে সেটা গোছানোর সময় এসেছে। What is meant by to bridge the chasms? তাহলে ফাটল জোড়া লাগানো বলতে কি বোঝানো হয়েছে? এখানে ফাটল জোড়া লাগানো বলতে কি আসলেই ফাটল জোড়া লাগানো? ব্যাপারটা এরকম না। তাহলে টু সেভ পিপল, মানুষকে বাঁচানো, টু মিটিগেট সাফারিংস, কষ্টগুলোকে লাঘব করা, টু রিডিউস ডিফারেন্স বিটুইন পিপল, মানুষের মধ্যে বিভেদ বৈষম্যকে কমিয়ে নিয়ে আসা, টু রিমুভ পেপারিজম। তাহলে কোনটা হবে? উত্তর হচ্ছে টু রিডিউস ডিফারেন্স বিটুইন পিপল। তাহলে দেখো এই যে ডিভাইড কথাটা আসছে না, ডিভাইড, তাহলে ডিভাইড মানে কি? সেপারেশন। তাহলে ওই সেপারেশনটা কমিয়ে আনার যেই সুযোগ সেটাকে বলা হচ্ছে টু রিডিউস ডিফারেন্স বিটুইন পিপল। লাস্ট কোয়েশ্চেন, দ্য রেঞ্জ অফ অ্যাকশনস অফ ম্যান্ডেলা এনকম্পাসেস। তাহলে ম্যান্ডেলার যে অ্যাকশন, কার্যক্রম, এটা কোন কোন জিনিসের মধ্যে জড়িত ছিল? আমরা দেখেছিলাম পলিটিক্যাল রিপ্রেশন থেকে এইডস। তাহলে ফ্রম ন্যাশনাল টু ইন্টারন্যাশনাল প্রবলেমস, তিনি জাতীয় থেকে আন্তর্জাতিক সকল সমস্যা সলভ করতেন না। ফ্রম সোশ্যাল রিপ্রেশন টু কালচারাল রিপ্রেশন, না, সোশ্যাল কালচারাল না। ফ্রম কালচারাল অ্যাগ্রেশন টু এইডস, না, কালচারাল কিছু নিয়ে আলোচনা নেই। ফ্রম পলিটিক্যাল সাপ্রেশন টু এইডস, তাহলে রিপ্রেশন সাপ্রেশন একই জিনিস। ফ্রম পলিটিক্যাল সাপ্রেশন টু এইডস। এই ছিল আমাদের বোর্ডে আসা 10টা এমসিকিউ, সবগুলো আমরা আশা করছি বুঝে বুঝে সলভ করতে পেরেছি। আমরা চলো এখান থেকে যে প্রশ্নগুলো আমাদের এসেছিল, প্রশ্নগুলো আমরা একটা ব্যাখ্যা সহ পড়ব। প্রশ্ন তো তোমরা নিজেরা লিখবা, তোমরা নিজে সলভ করবা। আমি এখানে প্রত্যেকটা প্রশ্ন কি চেয়েছে, প্রশ্ন উত্তরে কিভাবে লিখবা সেগুলো বুঝাই দিচ্ছি। আমাদের প্রশ্নের জন্য 5টা কোয়েশ্চেনে থাকবে 15 মার্কস। তবে এইখানে তোমরা যে কনফিউজড হও সেটা হচ্ছে, হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্ন তালিকা অনেক বড় লেখা লাগবে 3 মার্কসের জন্য। উত্তরটা সেরকম না। উত্তর হচ্ছে কখনোই কোয়ান্টিটি বা কত লাইন লিখছো এটা ম্যাটার করে না। ম্যাটার করে তুমি কত সুন্দরভাবে লিখছো, কত সুন্দর শব্দ চয়ন করতেছো, তুমি অ্যাপ্রোপ্রিয়েটলি টু দ্য পয়েন্টে ফোকাসড ওয়েতে লিখতেছো কিনা। তুমি যদি ধরো হচ্ছে উল্টা পাল্টা লিখো, যেই প্রশ্ন করেছে সেটা না লিখে অন্য কিছু লিখো, সেটা আদতে তোমার মার্কটাকে কমিয়ে ফেলবে। ওকে, আমরা একটু দেখি প্রশ্নগুলো কি চেয়েছে। হোয়াট ওয়াজ নেলসন ম্যান্ডেলা ডিটারমিন টু ডু? ম্যান্ডেলা কোন কাজ করতে ডিটারমিন ছিলেন? তিনি কোন কাজে ডিটারমিন ছিলেন বা তিনি কোন কাজে সংকল্পবদ্ধ ছিলেন? তিনি বর্ণ বৈষম্যকে বন্ধ করার ক্ষেত্রে তিনি সংকল্পবদ্ধ ছিলেন। এটা এক বাক্যে বললে হবে। নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাস এস্টিমড, অর্থাৎ সম্মানিত, অ্যান্ড ক্যারিসম্যাটিক লিডার, এবং সম্মোহনী নেতা। sought to, চেয়েছিলেন, এন্ড অ্যাপার্থেড পিচফুলি, শান্তিপূর্ণভাবে। sought to মানে কি? চাওয়া, চেয়েছিলেন বা চাওয়া। তিনি চেয়েছিলেন এন্ড অ্যাপার্থেড পিচফুলি, তিনি শান্তিপূর্ণভাবে বর্ণবৈষম্যকে শেষ করতে চেয়েছিলেন, সমাধান করতে চেয়েছিলেন। অ্যাভয়েডিং সিভিল ওয়ার, একটি গৃহযুদ্ধকে উপেক্ষা করে। আমরা আরেকবার দেখি যে তিনি কি চেয়েছিলেন। নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাস এস্টিমড, সম্মানিত দক্ষিণ আফ্রিকার সম্মানিত এবং সম্মোহনী নেতা। তিনি চেয়েছিলেন একটি গৃহযুদ্ধকে উপেক্ষা করে তার দেশের মধ্যে এন্ড অ্যাপার্থেড বা বর্ণবাদের বিলুপ্তি ঘটাতে। সো মূলত কথাটা এইটাই, মূলত তোমার এটাই হচ্ছে উত্তর। এই কথাটাকে আমি একটু গুছিয়ে লিখলাম, ম্যান্ডেলার সাথে আমরা কিছু তার গুণাবলী অ্যাড করলাম, মূল কথাটা একটু সুন্দর হলো আর একটু বড় হলো, নাম্বার পেতে আমাদের সহজ হবে। সো এইটুকু যদি লিখতে পারো, আমি প্রত্যাশা করি টিচার তোমাকে 3-এ 3 দিবেন, কোনোভাবেই কাটবেন না। যদি তুমি বানান ঠিক মতো রাখতে পারো এবং গ্রামার ঠিক ইউজ করতে পারো, পূর্ণাঙ্গ মার্ক তুমি পাবা। তারপর দেখি কি বলেছে, দেখো। হাউ ডিড ম্যান্ডেলা উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড? তিনি কিভাবে সারা বিশ্বের সাপোর্ট পেয়েছিলেন? আমরা দেখেছিলাম যে ম্যান্ডেলার যে প্রেস্টিজ, তার যে ক্যারিজমা, ওই ক্যারিজমা তাকে সারা বিশ্বের সাপোর্ট অর্জন করতে সাহায্য করছে। তাহলে ম্যান্ডেলা কমিটেড টু এন্ডিং অ্যাপার্থেড পিচফুলি। ম্যান্ডেলা, যিনি সারা বিশ্বে বা বিশ্বে না, দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যকে শান্তিপূর্ণভাবে এন্ড করতে বা থামাতে বা বন্ধ করতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। গেইনড গ্লোবাল সাপোর্ট থ্রু হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা। তার সম্মান, তার যে মর্যাদা
এবং তার যে সম্মোহনী গুণ, দুইটা জিনিস, তার মর্যাদা ও সম্মোহনী গুণ, এই দুইটার মাধ্যমেই তিনি পুরো বিশ্বের সমর্থন পেয়েছেন। দুইটা জিনিস, একটা হচ্ছে হিজ প্রেস্টিজ অ্যান্ড হিজ ক্যারিসমা। তারপর প্রশ্ন একটু দেখবো, দেখো, হু ইজ ডিসক্রাইবড, তাকে বর্ণনা করা হয় অ্যাজ আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, তাকে শান্তি এবং পুনর্মিলনের আইকন বা প্রতীক কাকে বলা হয়? এক বাক্যে বলে সেটা ম্যান্ডেলা। তাহলে নেলসন ম্যান্ডেলা ইজ ডিসক্রাইবড অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, হিজ স্ট্রাগল এগেইনস্ট রেসিয়াল ডিসক্রিমিনেশন ইন সাউথ আফ্রিকা আর্নড হিম দিস রিকগনিশন। তাহলে দেখো, বলেছে যে তার যে স্ট্রাগল, কিসের বিরুদ্ধে? বর্ণবাদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকায় তার যেই স্ট্রাগল, সংগ্রাম, তার যে যুদ্ধ, সেটাই তাকে এই সম্মাননা বা এই পদবি তাকে দিয়েছে। তিনি যেই বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, মানুষের মধ্যে সাদা কালোর বিভেদ গুছিয়েছেন, এটার জন্য তিনি এই টাইটেলটা পেয়েছেন। ডোন্ট কল মি, আল কল ইউ, আমাকে ডেকো না, আমি তোমাদের ডাকবো। এটাতে কি বুঝিয়েছেন আমি তোমাদের ব্যাখ্যা করেছিলাম, যে অর্থাৎ তিনি বলেছেন যে আমার কাজ যেটুকু করার আমি করে দিয়ে গেলাম, তোমরা এখন আমার ডেকো না, তোমরা রাষ্ট্র পরিচালনা করো। বাট যদি কখনো মনে হয় যে রাষ্ট্র ঠিক মতো চলতেছে না, রাষ্ট্র সঠিক পথে নেই, রাষ্ট্র আসলে গণতন্ত্রের পথে নেই, আবার বিভেদ তৈরি হয়েছে, তখন আমি তোমাকে ডাকবো, আমি আবার পথে নেমে আসবো। এটাই আসলে মূল আলোচনা। সো তোমরা গুছিয়ে লিখতে পারো, অন দ্য ইভ অফ হিজ রিটায়ারমেন্ট ফ্রম পাবলিক লাইফ, জনজীবন থেকে তার রিটায়ারমেন্টের সময় বা শুরুতে, আ ওয়েরি অ্যান্ড এইজিং ম্যান্ডেলা, তাহলে একজন বৃদ্ধ, এবং এইজিং বলতে আমরা বুঝেছি বৃদ্ধ এবং খুব বয়স হয়ে গেছে, যে এরকম। ম্যান্ডেলা স্পোক দিস ওয়ার্ডস, তিনি এই কথাগুলো বলেছেন। হি এক্সপ্রেসড দ্যাট, তিনি এই কথা দ্বারা প্রকাশ করেছেন যে উইথ হিজ পিপল নাও পলিটিক্যালি ফ্রি, যে তার মানুষরা এখন রাজনৈতিকভাবে মুক্ত আছে। হিজ রোল হ্যাড কাম টু এন এন্ড, এবং এক্ষেত্রে তার ভূমিকা এখন শেষ। রাজনৈতিকভাবে যেহেতু মানুষরা মুক্ত হয়েছে, এখন রাজনীতি দিয়ে তারা ডিসাইড করবে তারা ভালো থাকতে চায় কিনা। ফর দ্য মোমেন্ট হাউএভার হি মেড ইট ক্লিয়ার দ্যাট, তিনি এটাও নিশ্চিত করেছেন যে ইফ দ্য নিড এভার অ্যারোজ, যদি কখনো যদি দরকার হয়, প্রয়োজনীয়তা তৈরি হয়, হি উড নট হেজিটেট টু র্যালি দ্য পিপল ওয়ান্স মোর টু স্ট্যান্ড অ্যান্ড অ্যাক্ট অ্যাগেইনস্ট এনি ফর্ম অফ ইনজাস্টিস। তিনি আবার মানুষদেরকে একত্রিত করবেন এবং যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে তিনি সংগ্রাম করার ব্যাপারে হেজিটেট করবেন না, তিনি আবার আসবেন ফিরে। লাস্ট কোয়েশ্চেন, when was Mandela awarded the Nobel Peace Prize? 1993. শেষ। তাহলে in 1993 Mandela was awarded or honored the Nobel Peace Prize for his pivotal অর্থ হচ্ছে খুব চমৎকার, অসাধারণ role in negotiating the end of apartheid, fostering peace in South Africa and upholding the dignity of black citizens. ওকে, আচ্ছা, এটা ছিল আমাদের হচ্ছে প্রশ্নগুলোর সেশন। আমরা প্রশ্নগুলো যে লিখতে পারি, দেখো এখানে যেভাবে লেখা আছে, তুমি যদি এভাবে লিখতে পারো পূর্ণাঙ্গ মার্ক পাবা। বাট দেখো প্রশ্ন যে এখানে যেটা আসছে, আবার যেটা রিপিট হবে, নট নেসেসারিলি। সো প্রশ্ন ভিন্ন হতে পারে, চেষ্টা করবা তোমরা প্রশ্নগুলো লেখার ক্ষেত্রে হুবহু প্যাসেজ কপি করবা না, এটা খুবই ভুল ধারণা। আমরা যেটা করি, প্যাসেজ যদি প্রশ্ন না পড়ি, প্যাসেজ কপি করি। প্যাসেজ থেকেই নাও, উত্তরের কনসেপ্টটা প্যাসেজ থেকে নাও, নিজের মতো বাক্যটাকে সাজাও, নিজের মতো একটু প্যারাফ্রেজ করো, একটু সিনোনিম ইউজ করো, একটু শব্দের স্ট্রাকচার চেঞ্জ করো, সবগুলো সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে না লিখে কোনোটা কম্পাউন্ডে কোনোটা কমপ্লেক্সে করো, তাহলে টিচারের জিনিসটা দেখতে সুন্দর লাগবে, স্মার্ট স্টুডেন্টের এটা একটা বৈশিষ্ট্য। ওকে, আমরা একটু ফ্লো চার্ট সলভ করবো। আমাদের ফ্লো চার্ট কিন্তু 5-5টা মার্ক, জাস্ট তুমি 5টা সেন্টেন্স লিখবা। আচ্ছা, এবার ফ্লো চার্টে আমি অল্প একটু কথা বলি, যে ফ্লো চার্টে আমরা কিভাবে সলভ করবো এটা নিয়ে একটু আলোচনা করি। এই যে ফ্লো চার্টে আমাদের 5 মার্ক, এটা পাওয়া কিন্তু খুব কঠিন না। তুমি যদি খুব টেকনিক্যালি একটু চিন্তা করতে পারো, তাহলে 5 মার্ক পাওয়া সহজ। আমি একটু তোমাকে সিস্টেমটা বলি। দেখো, আমরা আগে প্রশ্নটা বুঝবো। আমার প্রথম কাজ হচ্ছে ফ্লোচার্টের প্রশ্নটা তোমাকে কি চেয়েছে, এটা কোত্থেকে শুরু হয়েছে, কোন জায়গা থেকে প্রশ্নটা শুরু হয় মূলত। দেখো, রিড দ্য টেক্সট মেনশনড অ্যাবাভ, অর্থাৎ উপরের প্যাসেজটা পড়ো, এন্ড মেক আ ফ্লোচার্ট শোয়িং। এইখানে খেয়াল রাখবা, এখানে যে শোয়িং ওয়ার্ডটা আছে, এখানে শোয়িং ওয়ার্ডটা থাকতে পারে, শোয়িং এর জায়গায় হাইলাইটিং আর একটা ওয়ার্ড থাকতে পারে, শোয়িং অথবা হাইলাইটিং। এই দুইটা ওয়ার্ডের পরে মূলত আমাদের প্রশ্নটা শুরু হয়। প্রশ্ন কি চেয়েছে? দ্য প্লাইটস, কষ্ট। হ্যাঁ, প্লাইটস মানে কি? কষ্ট। কষ্ট অর্থাৎ তার যে সংগ্রামটা আমরা বলি, কষ্ট অথবা সংগ্রাম, তিনি কি করেছেন দেশের জন্য, সংগ্রাম
অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ নেলসন ম্যান্ডেলা, এবং কি কি কীর্তি উপার্জন করেছেন। তাহলে ম্যান্ডেলা কি কি সংগ্রাম করেছেন, কি কি কষ্ট সহ্য করেছেন, এবং তিনি কি কি অর্জন করেছেন রাষ্ট্রের জন্য, এগুলো আমরা একটু দেখবো। চলো তাহলে প্যাটার্নটা খেয়াল রাখো, আমাদের ফ্লো চার্ট কিন্তু এক একটা ফ্রেজ বসে, অর্থাৎ পূর্ণাঙ্গ বাক্য বসে না, সেই জন্য আমরা সাবজেক্ট ফাইনাইট ভার্ব দিয়ে শুরু করবো না, অবশ্যই নন ফাইনাইট ভার্ব ইউজ করবা। সেটা হতে পারে ইনফিনিটিভ, সেটা হতে পারে জিরান, সেটা হতে পারে পার্টিসিপল, অথবা কখনো কখনো নাউন দিয়ে শুরু হয়, কখনো শুধু অ্যাডজেক্টিভ থাকে, বাট কখনোই পূর্ণাঙ্গ সাবজেক্ট ফাইনাইট ভার্ব দিয়ে শুরু করবে না, যেহেতু ফ্রেজ সেক্ষেত্রে ফুল স্টপ দেওয়ারও দরকার নাই। কি পাচ্ছি প্রশ্ন প্যাটার্নটা দেখো তো, টু এস্টাবলিশ মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি। তাহলে প্রথম তিনি কি কাজ করেছেন, তিনি যে কষ্টের পরিশ্রমের কাজটা করেছেন, তিনি একটা বহু জাতীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। ওকে, একটা গেল। তাহলে আমরা এইরকম প্যাটার্ন মেনটেন করে আমরা বাকি প্রশ্ন সলভ করবো। তাহলে তিনি আর কি কি করেছেন, ওকে আমরা একটা পাই যে টু এমবডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস, দ্য স্ট্রাগল ফর জাস্টিস। তিনি দেখো, তিনি ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম সেটাকে প্রতিকায়িত করেছেন, সেটা বাস্তবে রূপ দিয়েছেন, ন্যায় বিচারের সংগ্রামকে বাস্তবে রূপ দিয়েছেন, সেটা আরেকটা বড় অর্জন ছিল বা বড় তার কাজ ছিল। তিনি আর কি কাজ করেছেন ম্যান্ডেলা, negotiated apartheid, to negotiate apartheid, to negotiate apartheid, তিনি বর্ণবাদের কি করেছেন, নেগোশিয়েট করেছেন বা এটাকে বন্ধ করেছেন। তিনটা গেল। আমরা আর কি কি পাই, ম্যান্ডেলা আর কি কি কাজ করেছেন, হ্যাঁ তিনি নেগোশিয়েট করেছেন অ্যাপার্থাইডকে, তিনি বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম সেটাকে হচ্ছে এমবডি করেছেন, স্ট্রাগল তুলে ধরেছেন। এরপরে কি হতে পারে, কি হতে পারে ভাবো তো একটু, আমরা একটু প্যাসেজটাই যাই। হ্যাঁ, এইসব প্রশ্ন সলভ করতে আমরা একটু প্যাসেজের হেল্প নিব, কারণ প্যাসেজ থেকেই মূলত তোমাকে অ্যান্সারটা করতে হবে। ম্যান্ডেলার কি কি পরিশ্রম সাধ্য কাজ করেছেন সেটা আমরা একটু দেখিনি। হ্যাঁ, ওকে, তাহলে নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্থাইড, ওকে, নোবেল পুরস্কার পেয়েছেন সেটা তার অর্জন, রাষ্ট্রপতি হয়েছেন সেটা তার আরেকটা অর্জন। ওকে, তাহলে রাইট টু অ্যাভয়েড সিভিল ওয়ার, তিনি কি করেছেন, তিনি যে বর্ণবাদকে মুক্ত করেছেন। ওকে, এইটা ছাড়া দেখো বর্ণবাদ মুক্ত করেছেন এটাও দিতে পারো চাইলে, আবার দিতে পারো যে তিনি কি করেছেন, টু মেক দ্য এন্ড অফ পলিটিক্যাল রিপ্রেশন, তিনি রাজনৈতিক যে দমন নিপীড়ন সেটার বন্ধ করেছেন, টু মেক দ্য এন্ড, তিনি এটার ইতি টেনেছেন। তুমি টু মেক দ্য এন্ড বলতে পারো, টু এন্ড বলতে পারো, সরাসরি টু এন্ড বললে চলবে, যে রাজনৈতিক যে নিপীড়ন কালো সাদাদের উপর, সাদা কালোদের উপর, সে রাজনৈতিক নিপীড়নটা তিনি মুক্ত করেছেন। এবার আমরা চারটা তার কাজ নিয়ে বললাম, দুইটা অর্জন বলবো। একটা হচ্ছে কি, টু উইন দ্য নোবেল পিস প্রাইজ ইন, কত সালে পেয়েছেন নোবেল পুরস্কার, 1993, 1993 সালে। আমরা কিন্তু কোনোটাতে ফুল স্টপ দিচ্ছি না এবং প্যাটার্নটা মেনটেন করতেছি। আর সর্বশেষ তিনি আরো কি অর্জন করেছেন, টু বিকাম দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা, তো দেখো তুমি যদি এইটুকু লিখতে পারো, হ্যাঁ আমরা একটু নিচে নিচে লিখেছি, উপরে নিচে, যেহেতু আমাদের স্পেস অত বেশি না, বাট তোমরা পরীক্ষা খাতা লিখলে ছোট ছোট লেখা লিখবা, যেহেতু তোমরা বক্স করে লিখবা। সো যদি উপরে নিচে লিখো তাও উত্তর ভুল হবে না, সেক্ষেত্রে মার্ক দিয়ে দিবা, এবার করে তীর চিহ্ন দিয়ে দিবা, ঠিক আছে, একটা থেকে আরেকটা তোমরা এই যে অ্যারো চিহ্নটা দিবা, তাহলে উত্তর সঠিক, শেষ। তোমরা পরীক্ষা খাতে এভাবে দিতে পারো, অথবা চাইলে পরীক্ষা খাতে এভাবে দিতে পারো। হ্যাঁ, এই যে একটা বক্সে যে উত্তরটা দিলা সেটা লেখা শেষ 1 নাম্বার দিয়ে, তারপরে বক্স করে দ্বিতীয় বক্সটা শুরু হবে, হ্যাঁ তীর চিহ্ন দিয়ে, এভাবে তোমরা চাইলে দিতে পারবা, ঠিক আছে, কোনোটাই সমস্যা নাই, বোথ আর রাইট, বোথ আর অ্যাকসেপ্টেড। ওকে, তাহলে এইভাবে যদি তুমি লিখো, তুমি অনায়াসেই 5-এ 5 পাবা, অনায়াসে 5-এ 5 পাবা, শুধু ফুল স্টপ দিবা না, এবং তোমরা পূর্ণাঙ্গ ফাইনাইট ভার্ব দিয়ে সেন্টেন্স পাঠাবো না, দ্যাটস ইট। ওকে,
সো আমাদের গেল 25 মার্কের প্রিপারেশন। আমাদের 10 মার্কে আসে আমাদের কি সামারি রাইটিং আসে। তো সামারি তো এটা নিজেদের লেখার জিনিস, তাই তো? তারপর আমি একটু পড়াই দিচ্ছি যে এই প্যাসেজ থেকে সামারি আসলে তোমরা কিভাবে লিখবা। সামারি ক্ষেত্রে আমি কয়েকটা কথা বলি। দেখো, সামারি জিনিসটা কখনোই নেভার কপি, প্লিজ নেভার কপি, নেভার কপি ফ্রম দ্য টেক্সট, ফ্রম দ্য টেক্সট। তোমার টেক্সট যেটা আছে বা প্যাসেজ হুবহু কপি করবা না। 2 নাম্বার হচ্ছে হাইলাইট দ্য ইম্পর্টেন্ট টপিকস, হাইলাইট দ্য ইম্পর্টেন্ট টপিকস, ইম্পর্টেন্ট টপিকস। আর 3 এবং সর্বশেষ যে কথাটা বলছে হচ্ছে কভার দ্য এন্টায়ার সিনারিও, মানে পুরো যেইটুকু প্যাসেজ আছে এইটুকুতে যা যা বলা হয়েছে চেষ্টা করবা পূর্ণাঙ্গ ব্যাপারটাকে তুলে ধরার জন্য, মূল বিষয়গুলো দিয়ে যেন পূর্ণাঙ্গ। তুমি মূল বিষয় লিখছো, গুরুত্বপূর্ণ বিষয় লিখছো, কিন্তু প্যাসেজের অর্ধেক পর্যন্ত আলোচনা করছো, বাকি অর্ধেকে কি হইলো সেটা বলোই নাই। এটা ভুল একটা কনসেপ্ট। চেষ্টা করবো অল্প অল্প করে ফোকাসড পয়েন্টগুলো তুলে ধরতে, হাইলাইটেড পয়েন্টগুলো, বাট পুরো জিনিসটা তুলে ধরতে। তাহলে কভার দ্য এন্টায়ার সিনারিও, কভার দ্য এন্টায়ার সিনারিও। ওকে, তাহলে আমরা একটা প্যাসেজ একটু দেখি, দেখে আমরা একটু সলভ করবো। হ্যাঁ, আমরা নেলসন ম্যান্ডেলার যে প্যাসেজটা, এটা যে কোনো একটা পুরো অংশটা আসুক বা অর্ধেক আসুক, আমরা এইরকম লেখাটা যদি লিখি তাহলে আমরা মোটামুটি ভালো মার্ক পাবো। একটু খেয়াল করে কি লিখেছে। নেলসন ম্যান্ডেলা ওয়াজ গ্লোবালি অ্যাডমায়ার্ড, তাহলে নেলসন ম্যান্ডেলা বৈশ্বিকভাবে প্রশংসিত অ্যাজ আ সিম্বল অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, বা সেই জায়গায় তোমরা দিতে পারো রেজিলিয়েন্স, একই জিনিস পুনর্মিলন। তিনি শান্তি এবং পুনর্মিলনের প্রতীক হিসেবে সারা বিশ্বে পরিচিত। তাহলে ম্যান্ডেলা সম্পর্কে এই বক্তব্যটার পরে আর কোনো বক্তব্য লাগে না, কোনো পরিচিতি লাগে না, এক কথায় হয়ে গেছে পুরো জিনিসটা। আ লিভিং লেজেন্ড, হি ওয়াজ ইমপ্রেজেন্ট আফটার বিং চার্জড ডিউরিং দ্য রিভোনিয়া ট্রায়াল। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তিনি রিভোনিয়া ট্রায়ালে অভিযুক্ত হয়ে কারাবন্দী হয়েছিলেন। পুরো ঘটনা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। তার রিভোনিয়া ট্রায়ালে চার্জ হয়েছিলেন এবং তিনি কারাবন্দী হয়েছিলেন। হি ডেডিকেটেড হিজ লাইফ টু এন্ডিং বোথ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ডোমিনেশন, শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের নিপীড়ন থেকে মুক্ত করার জন্য বা নিপীড়ন বন্ধ করার জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন। স্ট্রাইভিং ফর আ ডেমোক্রেটিক সোসাইটি, যার ইচ্ছা ছিল, চেষ্টা ছিল, চেষ্টা করেছিলেন যেখানে একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে, ওয়্যার অল পিপল অল কুড লিভ ইন হারমোনি অ্যান্ড ইকুয়ালিটি, সবাই শান্তিতে এবং সমানাধিকারে বা সাম্যে থাকতে পারবে। অ্যান আইডিয়াল হি ওয়াজ উইলিং টু ডাই ফর, এবং এটা এমন এক আদর্শ যার জন্য তিনি মরতেও প্রস্তুত ছিলেন। হিজ কম্পেশন, তার যেই কোনো কিছুর প্রতি সহানুভূতি, তার ডিগনিটি, তার মর্যাদা, অ্যান্ড ডিপ হিউম্যানিটি এবং গভীর মানবিকতা আর্নড হিম ওয়ার্ল্ড ওয়াইড রেসপেক্ট, সারা বিশ্ব জুড়ে এই 3টা জিনিস তাকে মর্যাদা এনে দিয়েছে। তো এই ছিল আমাদের আজকে 35 মার্কের ক্লাস। তোমরা অনেকেই হয়তো ক্লাসের টাইমটা নিয়ে একটু ভাববা যে ভাইয়া ক্লাস মনে একটু বড় হচ্ছে, বাট ব্যাপারটা আমি কিন্তু তোমাদেরকে স্বল্প সময় চিন্তা করে করছি না। এটা তুমি এখন থেকে যদি একটু করে ফেলো ক্লাসগুলো, এইচএসসিতে যেমন তুমি একদম সুপার একটা রিভিশন হয়ে যাবে, ভালো রেজাল্ট করবা, এটা আমি কনফার্ম বলছি তোমাদেরকে। কারণ তুমি যেভাবে পড়ানো হচ্ছে প্রতিটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমরা অ্যাডমিশনে গিয়ে ভাইয়ার ক্লাসগুলো যখন দেখবা, তখন দেখবা এই প্যাসেজে যেখানে বলেছি যে সিনোনিমগুলো বলেছি, যেটাকে প্রিপোজিশন বলেছি, যেভাবে অ্যাডজেক্টিভ নাউনের যেই সম্পর্কটা দেখিয়েছি, যেভাবে বিভিন্ন ক্লজ ফ্রেজ দেখিয়ে দিয়েছি, বিভিন্ন শব্দের স্পেলিং দেখিয়েছি, অ্যাডমিশনে গিয়ে তুমি সবচেয়ে বেশি বেনিফিটেড হবা। সো এখানে তোমরা যে ক্লাসটা আজকে করেছো, এই ক্লাসটা যদি কেউ নোট করে থাকো অথবা বইয়ের পেজগুলো যদি দাগিয়ে থাকো, তাহলে শব্দগুলো তুমি বইয়ে কিভাবে শব্দ চয়ন করেছো, শব্দের যেই গুছাইছো কিভাবে, সেটা তোমরা তোমাদের ক্লাসের নোটটা শেয়ার করতে পারো এই গ্রুপটাতে। এখানে দেখো যে ইংলিশ উইনার বাই মানিক স্যার, এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটাতে তোমরা তোমাদের ক্লাসের নোটটা শেয়ার করে দিতে পারো। আমি মার্ক করে দিচ্ছি। সো এক্ষেত্রে যেটা হবে, তোমার যে ক্লাস নোটটা তুমি যে পড়ছো, এই পড়া দেখে অন্য কেউ উদ্বুদ্ধ হবে যে হ্যাঁ, আমরা নিজেরাও পড়াশোনা করি, আমরা নিজেরাও নোটগুলো করি। তাহলে কি হবে, আমাদের পড়াটা যে হচ্ছে, রিভিশনটা যে হইতেছে, এটা তুমি বুঝতে পারবা। অন্য কেউ যখন তোমাকে সাপোর্ট করবে, সে জায়গায় কমেন্ট করবে যে সুন্দর হয়েছে, তোমার অনুপ্রেরণা কাজ করবে। এবং অবশ্যই যদি ক্লাসগুলো ভালো লাগে, তোমরা অবশ্যই আমার সাথে যুক্ত থাকবা, মানিক স্যারের সাথে বা মানিক ভাইয়ের সাথে। ইংলিশ উইনার, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। 7200 বা 300 সাবস্ক্রাইবার এখন আছে। প্রতিনিয়ত কাজ হচ্ছে,
আস্তে আস্তে আশা করি তোমাদের সাপোর্টে সেটা আরো এগিয়ে যাবে। আর সর্বশেষ যেটা করব, আমি খুব নতুন, আমি ফেসবুক পেজে খুব বেশি পরিচিত না, আমি খুব কাজ করিনি ইতোপূর্বে, আমি খুব প্রাইভেট ব্যাচ নিয়েই ব্যস্ত ছিলাম, কিন্তু এখন আশা করছি যে না, আমার ক্লাসগুলো যদি তোমরা পছন্দ করে তাহলে তোমাদের মাঝে ছড়িয়ে দিই, সমস্যা কোথায়। সো এই পেজটা আমি রান করছি আমার তত্ত্বাবধানে। সো এই পেজটায় তোমরা যুক্ত থাকতে পারো, মানিক স্যার দিকে সার্চ করবা, 400 বা 500 ফলোয়ার আছে যখন তোমরা ভিডিওটা দেখবা। ওকে, আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে এবং যদি মনে হয় যে এই ক্লাসগুলো আমার এইচএসসি যে ফ্রেন্ডরা রয়েছে তাদের জন্য দরকার, তারাও পড়লে ভালো করতে পারবে এবং কোয়ালিটি এডুকেশন সবার কাছে ছড়িয়ে যাক, তাহলে ক্লাসটা প্লিজ তোমরা শেয়ার করে দিবা। সো আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরের ক্লাসে বা পরের টপিকে বা আগামীকাল নতুন প্যাসেজের আমরা আবার 35 মার্কের প্রবলেম সলভ করে দিব তোমাদেরকে। তখন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ইংলিশ উইনার সাথেই থাকো। Till then, stay happy, stay with English Winner. Assalamu alaikum.